ওকে, সো এইটার নাম কি ছিল? অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা যে কোনো সময় কালারের পরিবর্তন করতে পারতেছি, কিন্তু দেখেন এটার সাথে আরেকটা এক্সট্রা একটা লেয়ার চলে আসছে, যেটাকে আমরা বলি মাস্ক। কি বলি? মাস্ক। মাস্কের কালারটা কি দেয়া আছে? হোয়াইট। মাস্ক কাজ করে একটা হচ্ছে গিয়ে, ধরেন আমরা যদি বলি এরকম, লাইক এটা ব্যাকগ্রাউন্ডে আমরা একটা নতুন একটা লেয়ার নিলাম, নেওয়ার পর এই লেয়ারে যদি আমি কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, উপরে লেয়ারটা হাইড করে দিলাম, এইটার মধ্যে ধরেন আমি একটা কালার অ্যাপ্লাই করতে যাচ্ছি। এখন কালারটা অ্যাপ্লাই করা যায় কিভাবে? অল্টার ব্যাকস্পেস দিলে আসবে কোন কালার? ফরগ্রাউন্ড কালার। আর কন্ট্রোল ব্যাকস্পেস দিলে ব্যাকগ্রাউন্ড। সো আমি চাচ্ছি এখান থেকে এই কালারটা দিতে, তাহলে আমি এখান থেকে দিলাম অল্টার ব্যাকস্পেস, তাইলে কালারটা চলে আসছে না? চলে আসছে। আমি উপরের লেয়ারটাকে আবার নিয়ে আসলাম, হাইট থেকে তুলে দিলাম। এখন দেখেন এই কালারটা দেখাচ্ছে, কারণ এই লেয়ারটা আছে কোথায়? উপরে। আর এইখানে ঠিক দেয়া আছে হোয়াইট কালার। এখন আমরা যদি ব্রাশ টুলে যাই, ব্রাশের কালারটাও কি আছে? হোয়াইট। সো হোয়াইটের মধ্যে হোয়াইট কখনো দেখা যাবে না। আমি একটা কাজ করি, এইটা কালারটা দিয়ে দিলাম এখন ব্ল্যাক। এখন যদি আমি এই মাস্কের মধ্যে ব্রাশ করি, তাইলে দেখেন কি হচ্ছে? ব্লু কালার হয়ে যাচ্ছে, তাই না? মানে হচ্ছে নিচের লেয়ারটা দেখা যাচ্ছে। লাইক আমি এখানের মধ্যে ফ্লোরটাকেও বাড়ায় দিই, অপাসিটিটাকেও বাড়ায় দিলাম। বাড়ায় দিয়ে আমি যখন এখন ক্লিক করলাম, তাহলে দেখেন সে এই অংশটাকে কি করে দিছে? হাইড করে দিছে। বুঝতে পারছেন? মানে এই লেয়ারের যে অংশতে ব্ল্যাক কালার পড়বে ওই লেয়ারটা হাইড হয়ে যাবে, নিচের লেয়ারটা দেখা যাবে। বুঝতে পারছেন বিষয়টা? সো এইটাই ছিল কনসেপ্ট। আমরা চাইলে দেখেন এখানের মধ্যে যে কোনো সময় কালারটাকে ব্ল্যান্ড করতে পারতেছি, অথবা আপনি যাচ্ছেন এখানের মধ্যে গ্রাডিয়েন্ট ইউজ করতে, তাও পারবেন। লাইক এখান থেকে সিলেক্ট করলাম, আমরা যদি গ্রাডিয়েন্টে গিয়ে অথবা এখান থেকে গ্রাডিয়েন্টে গেলাম, গিয়ে যদি আমরা এখান থেকে এভাবে ক্লিক করি, তাহলে দেখেন গ্রাডিয়েন্টের মতো একটা ফিল চলে আসতেছে। মানে উপরে আছে হোয়াইট, এই জন্য হোয়াইটটা দেখা যাচ্ছে, আর ব্ল্যাক অংশটা নিচের লেয়ারটা দেখাচ্ছে। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা আসি এখন এইটা ইউজ করে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। কথা বোঝা যাচ্ছে স্যার? না বুঝলে বললেন। ধরেন আপনার প্রোডাক্ট ইমেজ রিমুভ করছেন, লাইক আমরা এখান থেকে সিলেক্ট করলাম, লাইক একটা কার ইমেজ নিয়ে আসি, পিএনজি নিয়ে আসবো না, আমরা এখানে যা শুধু ইমেজ নিয়ে আসবো। কেন পিএনজি নিয়ে আসতেছে না? কারণ ক্লায়েন্ট সবসময় আপনাকে পিএনজি দিবে না, সে একটা ছবি দিয়ে দিবে, ওইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর ডিজাইন ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে টোটাল কাজটাকে আপনাকে নিজে থেকেই করতে হবে। সো আমরা এখান থেকে ইমেজে চলে আসি, ইমেজের কোয়ালিটি আমরা হাই চাচ্ছি, তাইলে আমরা এখান থেকে চলে গেলাম টুলস, দেন হচ্ছে অ্যাডভান্স সার্চ। এইখান থেকে আমরা চাইলে ইমেজ সাইজটাকে চেঞ্জ করে এনি সাইজ থেকে একটু ভালো কোয়ালিটির ছবি যেহেতু চাচ্ছি, আমরা এখান থেকে লার্জার দেন পিক্সেলটাকে একটু কী করে দিলাম? বাড়ায় দিলাম। পিক্সেল বুঝেন তো? পিক্সেল কি? হোয়াট ইজ পিক্সেল? একটা পিকচারের লাস্ট এলিমেন্টকে কি বলা হয়? পিক্সেল। লাইক একটা ছবিকে জুম করতে করতে একটা সময় দেখবেন আর জুম হচ্ছে না, একটা লাস্ট একটা ঘর থাকে, ওই ঘরটাকে বলা হচ্ছে কি? পিক্সেল। ঠিক আছে? পিকচার প্লাস এলিমেন্ট টোটাল মিলে হয়েছে কি? পিক্সেল। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই পিক্সেল দিছি, এখান থেকে অ্যাডভান্স সার্চ দিলাম, এখন সব হাই কোয়ালিটির ছবি আমাদের সামনে আসলো। এখন ধরেন আমরা এই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছি। কারণ এই ছবি ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে হয়, আমরা এখান থেকে, এটা আছে কোথায়? আনস্প্লাশে। সো আনস্প্লাশে গেলে আমরা ছবিটার হাই কোয়ালিটি ডাউনলোড করতে পারবো। লাইক আমরা এখান থেকে এই যে ছবিগুলো আছে, এখান থেকে হাই কোয়ালিটির একটা ছবি ডাউনলোড করতে পারেন। যেমন এইটা ভালো হবে, আমরা এইটাই নিয়ে আসলাম, এইটা নিলাম। তারপর হচ্ছে আরও কিছু ছবি আমরা দেখি, যেমন ধর এইটা ছিল, এইটাকেও নিয়ে আসি। ওকে, আমরা এই ছবিটাকে ফটোশপে সরাসরি ওপেন করলাম। এখন আসি, এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করতে যাচ্ছি, কিন্তু ডিলিট করব না, হাইড করে দিব। সো হাইড করার জন্য দেখেন খুবই সিম্পল, আমরা যদি এটার মধ্যে একটা মাস্ক নিয়ে নিই। কি নিলাম? মাস্ক। এই যে এটাকে কি বলা হয়? মাস্ক। আমি মাস্ক নিলাম, মাস্ক আসছে, মাস্কের কালার কি আছে? হোয়াইট। এখন যেখানে ব্ল্যাক করবো ওই অংশ আর দেখা যাবে না। লাইক মাস্কে ক্লিক করলাম, ব্রাশে গেলাম, গিয়ে যদি এখানে আমি এখানে পেইন্ট করি, তাহলে দেখেন এই অংশটা কি হয়ে যাচ্ছে? রিমুভ হচ্ছে না, হাইড হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি এখন এইভাবে রিমুভ করলে তো গাড়িও রিমুভ হয়ে যাবে, প্লাস হচ্ছে ব্রাশ হার্ড সফট তো করতেই পারেন। তো আমি এখান থেকে একেবারে পারফেক্টলি এইভাবে রিমুভ করাটা আমার জন্য কি হয়ে যাবে? টাফ হয়ে যাবে। এই জন্য আগে যে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে গিয়ে গাড়িটাকে কি করা? সিলেক্ট করা। তো একটা কাজ করতে পারেন, আমরা এখান থেকে হইতে পারে এইটাতে কাজ করতে গিয়ে ঝামেলা করে নিতে পারি,
সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য আমরা কন্ট্রোল জে দিয়ে একটা ব্যাকআপ রেখে দিব, বুঝতে পারছেন? ব্যাকআপ রেখে আমরা এটাকে আপাতত দিয়ে দিলাম হাইড আর কাজ করলাম এটার মধ্যে। আমরা এখান থেকে এখন পারফেক্ট সিলেকশনের জন্য সব থেকে বেস্ট হচ্ছে গিয়ে পেন টুল। এইটার বাইরে ভালো কোনো টুলস আর নাই। এখন আপনি যদি এটাকে সিলেক্ট করতে হয় এইভাবে, তাহলে আপনি এখান থেকে একটা একটা করে এইভাবে পেন টুল দিয়ে এইভাবে কাজ করেন, এরকমভাবে। পেন টুল তো ইউজ করছেন না? তো আমি এটা করি, নাহলে আপনারাও এই কাজটা করবেন না, একটু সময় নিয়ে কাজটা করতে হবে স্যার। এই যে এইভাবে পেন টুল দিয়ে এটা রিমুভ করতে হবে। এই রাবার ব্যান্ডটা নাও থাকতে পারে সাথে করে, এই জন্য আপনার যে কাজটা করতে হবে, এখান থেকে ধরেন রাবার ব্যান্ডটা তুলে দিলাম, এখন দেখেন এটার সাথে এই ব্যান্ডটা নাই। সো রাবার ব্যান্ডটাকে ইনেবল করে দিবেন। চাইলে এটা কালারটাকেও চেঞ্জ করতে পারেন। জি স্যার, কোনটা স্যার? রাবার ব্যান্ড ইলাস্ট্রেটরে হ্যাঁ চেঞ্জ করা যায়, অ্যাঙ্কর পয়েন্টের কালার চেঞ্জ করে দিলেই হবে। ইয়েতে এডিটে যাবেন, প্রেফারেন্সে যাবেন, ওইখানে গেলে পাওয়া যাবে অপশনগুলো। আচ্ছা, এখন এই যে অনেকেরই হয়তো বা ইয়ে মনে হচ্ছে যে স্যার এটা কি বসে বসে এটা করতেছেন। বিষয়টা হচ্ছে কি, আমরা যখন ক্লাস করছিলাম, আমাদের ক্লাসের সময় স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখাইছিলেন আনারসে কতগুলা কাটা থাকে তো বুঝতেই পারতেছেন, বুঝা গেছে? এখন স্যার কেন দেখাইছেন সময় নিয়ে? যাতে স্টুডেন্টরা কাজটা করে, ঠিক আছে? এখন আমিও যদি না দেখাই তাহলে আপনারাও কিন্তু কাজটা করবেন না। এই জন্য আমি এটা একটু সময় নিয়ে, সময় লাগুক সমস্যা নাই, প্রয়োজনে 7টা পর্যন্ত ক্লাস হবে, কোনো অসুবিধা নাই। সমস্যা আছে স্যার? কোনো সমস্যা নেই। একটানা 3 ঘন্টা ক্লাস করছেন কোনো দিন? টাইমসে আসার পর সামনে করা লাগতেও পারে, ঠিক আছে? অনেক টপিক আছে যেগুলো কিন্তু অনেক লং টপিক, শেষ করতে সময় লাগে। আচ্ছা, এই যে আমি পেন টুল দিয়ে নিচ্ছি, এইটা ছিল সবগুলা পাথ পর্যন্ত, সবগুলা কিন্তু পাথ দিয়ে নেওয়া হচ্ছে, সিলেকশন দিয়ে না। সিলেকশন কিন্তু একটা রাস্টার সিলেকশন, এটা কিন্তু ভেক্টর সিলেকশন হচ্ছে সব। চাইলেই এটাকে পরবর্তীতে শেপও বানানো যাবে, যা বানাচ্ছে এখানে। জি স্যার, সেম একটা শেপ হয়ে যাবে। হ্যাঁ, দেখাচ্ছি আমি। অনেকগুলো অপশন আপনার জন্য ওপেন হয়ে যাবে এখন। গাড়ির চাকাটা এই দিক দিয়ে গেছে, এইভাবে নিয়ে নেই। পরবর্তীতে আমরাও শ্যাডো দিয়ে দিলে, আর ডিজাইনে তো শ্যাডো থাকবেই, কারণ গাড়ির নিচে তো একটা শ্যাডো থাকবেই, এটা দিব আমরা এমনিতেই। এখানে ভালোভাবে ট্রেস করা যাচ্ছে না, আপাতত এইভাবে নিয়ে নিলাম। এইখানে কিছুটা বোঝা যাচ্ছে, যেহেতু এইটাকে একটু নিতে হবে এইরকমভাবে, এইখান থেকেই ট্রেস করি। ওকে, দেখেন আমরা কিন্তু অনেক ক্লোজ গিয়ে কাজটা করতেছি, বুঝতে পারছেন? সো চাইলেও সিলেকশন টুল দিয়ে এত ক্লোজ আপনি সিলেকশন করতে পারবেন না যতটুকু আমরা এখানে করতেছি। তাও আমি এখানে মধ্যে একটু বেশি ডিটেলস নিচ্ছি না, চাইলে আপনারা এখান থেকে আর একটু ডিটেলস এইভাবে প্রত্যেকটা পারফেক্ট করার চেষ্টা করবেন। ওকে, আপাতত এতটুকু নিয়ে নিই। আচ্ছা, আপনারা যারা হোমওয়ার্ক করেন নাই, বা এই যখন হোমওয়ার্ক করেন না, স্যার কি আপনাদের জন্য কোনো ধরনের শাস্তির ব্যবস্থা রাখছেন? 10 মিনিট দাঁড়ায় থাকা, কিন্তু আজকে তো এটা করলাম না। আপনাদের কি বলা আছে? মানে আপনারা হোমওয়ার্ক করবেন না ওইটা? তাইলে আচ্ছা, এই যে সিলেকশন কিন্তু আমার কমপ্লিট, তাই না?
এখন খেয়াল করেন এখানের মধ্যে মোডটা কি আছে, শেপ। আমি যদি এখান থেকে এটাকে ধরেন আপাতত শেপ বানাইতে চাই, এখানে ক্লিক করলাম, এখান থেকে শেপ বানাই ফেলাম। আপাতত এখান থেকে আমরা এটাকে যদি ফিল কালারটা দিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে, একটা শেপ হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি চাই এটাকে একটা সিলেকশন বানাইতে, লাইক এখান থেকে কন্ট্রোল জেড দিলাম, আমি চাচ্ছি এটাকে একটা সিলেকশন বানাইতে, তাহলে আমরা দিলাম কন্ট্রোল এন্টার, তাহলে এটা কি হয়ে গেল, একটা সিলেকশন। বুঝা গেছে বিষয়টা? এখন আমরা আপাতত সিলেকশন রেখে যদি কাজ করি, যেমন এই শেপটা এখান থেকে এইভাবে রেখে দুইভাবে কাজটা করা যায়। যেমন ধরেন এখানের মধ্যে আপাতত আছে একটা শেপ, আমি কোনো সিলেকশন বানাই নাই, তারপরে চলে আসলাম আমি এখান থেকে এই লেয়ারে, কোনটাতে আসি, নিচের ছবিতে। আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, যেমন এটাকে দিয়ে আসতে পারি, দিয়ে দিতে পারি এখানের মধ্যে একটা মাস্ক। এটা কাজ করতেছে না, কারণ হচ্ছে কি এই সিলেকশনটা এখনো কি হিসেবে আছে, শেপ হিসেবে। কিন্তু এটা যদি কাজ করাইতে হয়, লাইক আমি এখান থেকে এটাতে আবার গেলাম, এই শেপে আসলাম, দিলাম কন্ট্রোল এন্টার, কি দিছি, কন্ট্রোল এন্টার, তাহলে এটা একটা সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি ছবির উপরে যাই, গিয়ে এটার উপরে ক্লিক করি, তাহলে বাইরের অংশটা হাইড হয়ে গেছে, আর যতটুকু সিলেকশন ছিল ওই অংশটা চলে আসছে। লাইক এখন এই মাস্কটা একটু ভালো করে খেয়াল করেন, আমি যদি এটাকে একটু বড় করি, এখান থেকে প্যানেল অপশন, এটাকে একটু হোয়াইট করে দিই, এখন দেখেন এই অংশটা কি আছে, ব্ল্যাক, ব্ল্যাক অংশ আছে বিধায় এখানে মধ্যে আর দেখা যাচ্ছে না, আর যে অংশটা হোয়াইট অংশ আছে এই অংশটা দেখা যাচ্ছে। এখন কোনো কারণে আপনার কাছে মনে হচ্ছে চাকাটা হয় নাই, চাকাটাকে আরও ঠিক করতে হবে, এখন আপনি চাইলে আবার এগুলোকে ফেরত নিয়ে আসতে পারবেন। কিভাবে, আমি এখান থেকে ব্রাশ টুলটাকে একটু ছোটো করলাম, আমি যদি এখানের মধ্যে এখন হোয়াইট পেইন্ট করি তাহলে কিন্তু এটা আবার চলে আসতেছে। বুঝা গেছে? এইটা কেন দেখাচ্ছে, আমাদের এই অংশটাকে কী করতে হবে, হাইড করতে হবে, তাহলে দেখেন এই যে ফেরত চলে আসতেছে। আবার যে কোনো সময় ফেরতও নিয়ে আসা যাবে, আবার যে কোনো সময় কী করা যাবে, হাইডও করা যাবে। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে তো, হয়েছে। ছবিতে কোনো প্রবলেম আসছে, কোয়ালিটি কোনো প্রবলেম, কোনো কিছুতে প্রবলেম আসবে না। আপনি চাইলে এখন এটাকে ক্লিক করে ধরে নিয়ে আসতে পারবেন ইলাস্ট্রেটরে এইভাবে, ঠিক আছে। এটা ব্যাকগ্রাউন্ড কি নাই, নাই। কিন্তু যদি চান আপনি পিএনজি হিসেবে নিয়ে আসতে, তাহলে ক্লিক করে ধরে নিয়ে আসলে হবে না। আপনাকে যে কাজটা করতে হবে, এটাকে সিলেক্ট করলাম আমরা এখান থেকে, লাইক এই ফাইল এক্সপোর্ট এস, দেন হচ্ছে কি আমরা এখান থেকে দিয়ে দিলাম এটাকে পিএনজি। অবশ্যই ট্রান্সপারেন্সিটাকে কি রাখতে হবে, অন রাখতে হবে। দেন হচ্ছে কি আপনি এটাকে এক্সপোর্ট করেন। আমরা যদি আপনাদের ডেস্কটপে রেখে দিই তাহলে আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। এই যে গাড়ির ব্যাকগ্রাউন্ড রিমুভ, বোঝা গেছে? আচ্ছা, আরেকটা কাজ হইতে পারে এখানে, লাইক আমরা যদি এখানে এই শেপটার সিলেকশনটা নিলাম, এটাকে আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমরা চলে আসি এখানে, এটাকে আমরা আপাতত দিলাম ডিলিট লেয়ার, আমরা এখান থেকে এটা দিলাম কন্ট্রোল ভি। আচ্ছা, এটা দিয়ে না কাজ করে আরেকটা কাজ করি, পেন টুলে আসলাম, এখান থেকে নট নিউ লেয়ার, কম্বাইন শেপ। আচ্ছা, এটা লাগবে না, থাক। আচ্ছা, এখন আসি আমরা আমাদের এই কাজগুলা কিভাবে আমাদের ডিজাইনে কাজে আসবে। যেমন ধরেন আমরা লাস্ট ক্লাসে আজকে দেখছি একজনের দিচ্ছেন একটা উইশিং পোস্টার, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে কি আজকে কি উইশিং পোস্টার ছিল, ওই ধরনের কিছু কাজ নিয়ে আমরা কাজ করি। যেমন ধরেন আমরা এখানে লিখলাম উইশিং পোস্টার ডিজাইন, ইমেজে আসলাম, এখান থেকে ধরেন আমরা এই টাইপের কিছু বানাতে যাচ্ছি, যেমন ধরেন এই টাইপের কিছু। দেখেন ছবিটা আস্তে আস্তে এদিক দিয়ে কি হয়েছে, হাইড হয়ে গেছে না, ব্ল্যান্ড হয়ে গেছে, এরকম কোনো কিছু। তো এই যে হামজার যে ছবি, এই ছবিটার মধ্যে দেখেন তার ছবিটা আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। সো আমরা একটা কাজ করি, ধরুন এরকম কোনো কিছু বানাতে যাচ্ছি, আমরা ইন্সপায়ারেশন, এই যে ডিজাইনটা আমরা একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বানানোর চেষ্টা করি, এটাকে বলা হচ্ছে কি ইন্সপায়ারেশন। ইন্সপায়ারেশন খুবই জরুরি। আপনি যদি ভালো ডিজাইনার হতে চান তাহলে একজন ভালো ডিজাইনারকে কী করতে হবে, ফলো করতে হবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা এইটাই নিলাম ইন্সপায়ারেশন হিসেবে। অ্যান্ড পোস্টার যেহেতু ডিজাইন করতেছি, আমরা যাচ্ছি সোশ্যাল মিডিয়া পোস্টার। সো আমরা এখান থেকে সার্চ করব সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন সাইজ। কোথায় এসে সার্চ করছি, গুগলে এসে। এখন ধরেন এইটা তো আমার মুখস্থ থাকতে পারে সাইজটা। সো ইলেকট্রনিক মিডিয়ার যত ধরনের সাইজ আছে কখনো এগুলো মুখস্থ রাখা যাবে না, কারণ ফেসবুক কাভারের সাইজ আজকে যা আছে 26 সালের পর 27 সালে এটা কি হইতে পারে, চেঞ্জ হইতে পারে না। তাদের ইন্টারফেস চেঞ্জ হইতে পারে, তাদের বিভিন্ন রিকোয়ারমেন্ট চেঞ্জ হইতে পারে। এই জন্য সবসময় এগুলা রিসার্চ করে বের করবেন। A4 এর সাইজ আমরা জানি 8.27 বা 11.69। এইটা হচ্ছে কি প্রিন্টের, এটা পেপারের সাইজ, এইটা কখনো চেঞ্জ হবে না।
ঠিক আছে, কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার ইন্টারফেস অলওয়েজ চেঞ্জ থাকে। তো আমরা এখান থেকে একটা পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ কিছু বানাতে চাচ্ছি, লাইক এই যে একটা স্টোরি বা রিলসের জন্য কিছু বানানো, তাহলে এখানে নিতে হবে কি 1080x1920 পিক্সেল। ঠিক আছে, সো আমরা এখান থেকে এইটাই নিলাম, যেমন ধরেন এখান থেকে আমরা নিলাম নিউ ডকুমেন্ট, তারপর হচ্ছে কি পিক্সেলস, উইথ থাকবে কত 1080, আর এখানে থাকবে 1920। রেজুলেশন, রেজুলেশন মানে কি? রেজুলেশন হইতে পারে ডিপিআই অথবা পিপিআই এ। কয়টা নাম বলছি? দুইটা, একটা হচ্ছে ডিপিআই আর একটা হচ্ছে কি পিপিআই। ডিপিআই মানে হচ্ছে কি ডট পার ইঞ্চ, আর পিপিআই হচ্ছে কি পিক্সেল পার ইঞ্চ। দুইটারই কাজ সেম, কিন্তু প্রিন্ট মিডিয়া চিনে ডট পার ইঞ্চ আর ইলেকট্রনিক মিডিয়া চিনে পিক্সেল পার ইঞ্চ। বুঝা গেছে? কাজ সেম, নামে ডিফারেন্ট। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলতে পারে আমাকে 300 ডিপিআই দিয়ে একটা ডিজাইন করে দেন, এখন আপনি হয়তো ডিপিআই নাম কখনো শুনেনও নাই, ওই সেম কাজ রেজুলেশনে শুধু বসাই দিবেন কি 300, তাহলে কি হয়ে যাবে 300 ডিপিআই ডিজাইন হয়ে যাবে। বুঝা গেছে? এগুলো একটা এক্সপ্লেনেশন মনে রাখেন। সো আমরা এখান থেকে আপাতত ইলেকট্রনিক মিডিয়ার জন্য ইউজ করতেছি 150 পিপিআই অর ডিপিআই। পিক্সেল পার ইঞ্চ মানে প্রতি ইঞ্চিতে 150 করে কি থাকবে পিক্সেল থাকবে। বুঝা গেছে? সো যত বেশি থাকবে তত ইমেজের কোয়ালিটি কি থাকবে হাই হবে, ওইটাই আর কিছু না। আমরা ক্রিয়েট করলাম, দেন হচ্ছে কি আমরা ধরেন এখান থেকে ছবিটাকে নিয়ে আসি, নিয়ে আসার পর আমি চাচ্ছি এরকম একটা কালার ডিজাইনে ইউজ করতে। মানে এরকম একটা কালার যদি ইউজ করতে হয়, প্লাস আমি চাচ্ছি যাতে এটা ডেস্ট্রাকটিভ বা নন ডেস্ট্রাকটিভ থাকে, তাহলে আমরা ইউজ করবো এখানের মধ্যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচে যখন আমাদের ছবি যেহেতু হাইড হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটার নিচে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিই। এখন চাইলে আমরা এখান থেকে কী করতে পারতেছি, পিক করতে পারতেছি, পারাচ্ছে না? পারাচ্ছে। এখন ওকে দিলাম, হয়ে গেছে এই কালারটা। এই সাইডগুলো কি আছে একটু ডার্ক আছে, তো ডার্ক কালারটা নেওয়ার জন্য আমরা উপরে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম সলিড কালার, আর এই ডার্ক কালারটা আমরা এখান থেকে তার কাছ থেকে পিক করলাম, ওকে দিলাম। এখন ডার্ক দেখা যাচ্ছে, লাইট আর দেখা যাচ্ছে না। এখন আমি লাইটটাকে ফেরত নিয়ে আসতে যাচ্ছি, কীভাবে ফেরত নিয়ে আসতে পারি এখন বলেন তো? ব্রাশ টুল দিয়ে আমি ডার্কের যে মাস্কটা আছে ওই মাস্কের মধ্যে যদি আমি ব্ল্যাক পেইন্ট করি, তাহলে নিচের লেয়ারটা দেখা যাবে। লাইক যেমন ধরেন আমি চাচ্ছি লাইটিংটা এদিক থেকে আসবে, তাহলে আমি একটা ব্রাশ টুল নিলাম, এখানে ব্ল্যাক কালার দিলাম, আর এটাকে একটু স্মুথ করে দিলাম, দিয়ে যখন এখান থেকে আমি একটা ক্লিক করলাম, তাহলে মনে হচ্ছে এদিক থেকে কি আসতেছে, একটা লাইট আসতেছে। আলটিমেটলি লাইট আসতেছে না, নিচের লেয়ারটা দেখা যাচ্ছে। এবং এইভাবে ছাড়াও কাজ করা যায় ব্রাশ দিয়ে, কিন্তু আমি কাজটা করতে যাচ্ছি ডেস্ট্রাকটিভ ওয়ে না নন ডেস্ট্রাকটিভ, যাতে ভবিষ্যতে আমি কি করতে পারি কালারগুলোকে আবার চেঞ্জ করতে পারি। ক্লিয়ার স্যার? সো দেখেন এখন আমাদের কাজটা সহজ হয়ে গেছে। আমরা যাচ্ছি এই মাঝখানের অংশতে একটু লাইট হবে, তাহলে এইখানের মধ্যে ব্রাশটা নিলাম আর অপাসিটিটাকে আর একটু কমাই দিলাম, দেওয়ার পর আমরা যাচ্ছি আস্তে আস্তে কালারের পরিমাণটা কি হবে বাড়বে। আমরা আস্তে আস্তে কালারের পরিমাণটা এইভাবে বাড়াই দিলাম, তাহলে দেখেন একটা লাইটিং কিন্তু চলে আসছে। চলে আসছে না? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে কি এখানের মধ্যে একটা ছবি। তো ছবিটা যদি নিয়ে আসি, লাইক আমরা একটা প্লেয়ারের ছবি নিয়ে আসছি, তো চলে যেতে পারি আমরা এখান থেকে কার ছবি নিয়ে আসবো? তামিম ইকবাল। পিন্টারেস্টে গেলাম, গিয়ে লিখলাম এখান থেকে ক্রিস্টিয়ানো রোনালদো। তারপর হচ্ছে আমরা এখান থেকে তার ইমেজ নিয়ে আসতে যাচ্ছি, যেমন ধরেন এরকম একটা ছবি নিয়ে আসতে যাচ্ছি। মানে এই ছবি এবার এরকম ছবি কেন পিক করলাম, অথবা আমি এটা কেন পিক করলাম, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এরকম একটা কালার আছে, মোটামুটি এরকম কালার। অথবা আমি চাচ্ছি অন্য কোনো কালারের সাথে এটাকে ম্যাচ করাইতে, তাহলে আমরা অন্য কোনো কালারও নিয়ে আসতে পারি, যেমন ধরেন এই ধরনের ছবিও নিয়ে আসতে পারি। সো যদিও স্পোর্টস পোস্টার আমাদের আজকের কাজ না, সো উইশিং পোস্টার, লাইক কাউকে বার্থডের জন্য উইশ করলেন, ওই রকম কিছু পোস্টার চাইলে বানাইতে পারেন, অথবা এই টাইপের এটা দিয়ে উদাহরণ দেওয়া যাবে। আমরা হয়তো বা এরকম কিছু নিতে পারি, অথবা দেখি আর কি আছে, এইটাই নেই, এটাকে ডাউনলোড করি, এটাকে নিয়ে আসলাম ফটোশপে। নিয়ে আসার পর প্রথম যে কাজ সেটা হচ্ছে গিয়ে এইটাকে রাইট ক্লিক করে কি বানাইতে হবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। অলওয়েজ মনে রাখবেন কোনো ছবি যদি নিয়ে আসেন, ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা। কেন করবেন? কারণ হচ্ছে কি কাজ করতে গিয়ে আমরা অনেক সময় ছবিটাকে ছোটো করব,
বড় করব। যখনই আপনি স্মার্ট অবজেক্ট বানাবেন না তখন কিন্তু ছবি ছোট করার পর আবার যখন বড় করবেন তখন দেখবেন ছবিটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য এটাকে কি বানাইতে হবে, স্মার্ট অবজেক্ট বানাইতে হবে। বানানোর পর এখানের মধ্যে আমি একটা ডাবল ক্লিক করলাম, এখন চলে আসছে এই ছবির মধ্যে। এখন আমরা একটা কাজ করি, ছবিটাকে সিলেক্ট করব, এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। জি স্যার, স্মার্ট অবজেক্ট আবার দেখাবো। যেমন আমরা যদি এখানের মধ্যে ছবিটাকে ডিলিট করে দিই, ডিলিট করে আমি এখান থেকে ফাইলে আসলাম, প্লেস এমবেড, দেন হচ্ছে কি আমরা ছবিটাকে নিয়ে আসলাম, এটা ওকে দিলাম। দেওয়ার পর আমি ছবিটাকে কন্ট্রোল টি দিয়ে এখান থেকে এইভাবে এতটুকু ছোটো করলাম কাজের স্বার্থে। ঠিক আছে, তারপরে আবার কি করলাম, এখান থেকে সিলেক্ট করে আবার কন্ট্রোল টি দিয়ে এটাকে আবার বড় করলাম। এইভাবে করার কারণে ছবির কোয়ালিটি কি হয়ে যায়, লো হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমরা ছবি নিয়ে আসার সাথে সাথেই এটাকে কি বানাইতে হবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই যে অলরেডি স্মার্ট অবজেক্টের সাইন দেখা আছে, কিন্তু এই স্মার্ট অবজেক্ট কাজ করবে না, এই জন্য আবার রাইট ক্লিক করবেন, আবার বানাবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তাইলে স্মার্ট অবজেক্ট কি হয়, এগুলা ইয়ে থাকে, নন ডিস্ট্রাকটিভ থাকে, নষ্ট হবে না। তারপর হচ্ছে আমি এটার উপরে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এই ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। আমি কিন্তু এখন নতুন একটা ডকুমেন্টে চলে আসছি, এইটার মধ্যে আর নাই, বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে স্মার্ট অবজেক্টের নতুন লেয়ারে। এখন আমার প্রয়োজন হচ্ছে গিয়ে সাবজেক্টটাকে কি করা, সিলেক্ট করা। সো সিলেক্ট সাবজেক্টের জন্য ফটোশপ আপাতত অ্যাডভান্স কিছু ফিচার্স নিয়ে আসছে। যেমন আমরা যদি সিলেকশন টুলে যাই, লাইক এখানের মধ্যে আছে অবজেক্ট সিলেকশন টুল, যার সাথে দেখেন এখানে লেখা আছে সিলেক্ট সাবজেক্ট, আর হচ্ছে কি সিলেক্ট অ্যান্ড মাস্ক। সো আমি যদি সিলেক্ট সাবজেক্ট দিই, শেষে যে আসলে এটা সিলেকশন ক্রিয়েট করবে, এটা সময় লাগবে, যে একটা সিলেকশন ক্রিয়েট করছে না, করছে। এখন যদি আমি এখানের মধ্যে মাস্ক দিয়ে দিই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ, বুঝা গেছে? আমরা যদি এখন এটাকে কন্ট্রোল এস দিয়ে দিই, মানে সেভ দিয়ে দিই, তাহলে কিন্তু এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে, রিমুভ হয়েছে না, হয়েছে। কিন্তু কিছু প্রবলেম মনে হচ্ছে এখানে আছে, যদিও এত বেশি জুম করে কেউ দেখবে না, কিন্তু আমরা চেষ্টা করব কাজগুলোকে আরেকটু পারফেক্ট করার। সো আরেকটু পারফেক্ট করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে এটাকে সিলেক্ট অ্যান্ড মাস্ক ইউজ না করে, বা সাবজেক্ট সিলেক্ট না করে আমরা এখান থেকে ইউজ করলাম কি সিলেক্ট অ্যান্ড মাস্ক। এখানে আসলাম, আসার পর তার একটা কালার দিচ্ছে, আমরা এখান থেকে আপাতত কালারটাকে একটু ডিফারেন্ট রাখি, লাইক আমরা যাচ্ছি এটাকে একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে রাখবো, লাইক ডার্ক কালার। তারপর হচ্ছে কি, অথবা এই কালারই থাক, এই কালারই রাখি, আচ্ছা এরকম রাখি। তারপর হচ্ছে এখানের মধ্যে একটা অপশন আছে সিলেকশন টুল, এই সিলেকশন টুল দিয়ে যা যা রাখতে যাচ্ছি তা আমরা এইভাবে সিলেক্ট করলাম। এই অংশ পুরোটাই থাকবে, এই অংশটাও থাকবে, এখানে এটা থাকলো, এই অংশটাও সিলেক্ট করলাম। তারপর হচ্ছে কি আমরা এখান থেকে একটু জুম করে নিই, এটা একটু জুম করি। তারপর হচ্ছে কি এই অংশটাকেও সিলেক্ট করলাম, এইভাবে সিলেক্ট করে দিলাম। ওকে, এখন চুলের অংশগুলো ঠিক করার জন্য আমরা ইউজ করবো, এখানে আমাদের একটা অপশন আছে কি রিফাইন এজ। রিফাইন এজ হচ্ছে কি চুলের অংশ ঠিক করার জন্য। আবার এখানের মধ্যে একটা নতুন একটা অপশন চলে আসছে কি রিফাইন হেয়ার, যেটা আমাদের আপডেট ভার্সনে আছে, আপনাদের ভার্সনে নাও থাকতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে রিফাইন হেয়ার ইউজ করতে পারি। যে রিফাইন হেয়ারে দিলাম, তাহলে কিন্তু হেয়ারটাকে কী করে দিচ্ছে, রিফাইন করে দিচ্ছে। কিন্তু আমি আপাতত রিফাইন হেয়ার ইউজ করতে যাচ্ছি না, আমরা এখান থেকে সিলেক্ট সাবজেক্টে গিয়ে এখান থেকে আমরা ম্যানুয়ালি এইটাকে এইভাবে ঠিক করে দিচ্ছি। এই যে এখানে মধ্যে আমি ক্লিক করতেছি, এরকমভাবে এই অংশটাকে সে ঠিক করে দিচ্ছে, সে হেয়ারটাকে সিলেক্ট করে দিচ্ছে। তারপর হেয়ারটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করানোর জন্য আমরা ইউজ করতে পারি এখান থেকে ডিকন্টিমিনেট কালার। কি ইউজ করলাম, ডিকন্টিমিনেট কালার। তারপর হচ্ছে একটু স্মুথ রাখতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা একটু স্মুথ থাকবে, ফেদারটা একটু রাখবো। ফেদার মানে বুঝেন তো, বলেন তো কি, না বুঝলে জি স্যার বলবেন কেন? আচ্ছা, এখন বোঝা যাচ্ছে না এটা কি হয়েছে? আমরা এখান থেকে এটা কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পর যদি ব্যাকগ্রাউন্ডে আসি, তাহলে দেন সেই ব্যাকগ্রাউন্ডের সাথে এটা কি করে দিছে, ম্যাচ করা দিছে না, অনেকটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করা দিছে। আরও কিছু কাজ করতে যাচ্ছি আমরা, এখান থেকে সিলেক্টের মাস্কে যাই, তারপর হচ্ছে কি ডিকন্টিমিনেট কালারটা কিন্তু উঠে গেছে, এটাকে দিতে হবে এখানে, দেন ওকে দিতে হবে। আচ্ছা, ডিকন্টিমিনেট কালার সমস্যা করতেছে, তাইলে এটা কাজ করি, সিলেক্ট অ্যান্ড মাস্ক, আবার আসি এখানে,
ওকে, এইভাবে রাখলাম। তারপর হচ্ছে কি আমরা ইউজ করলাম এখান থেকে রিফাইন এজ, দেন হচ্ছে এটাকে আমরা এই অংশটাকে এভাবে ঠিক করে দিই। যে অংশটাতে সমস্যা এই অংশটা ঠিক করবো, যা শুধু এই অংশগুলো। ওকে, এইখানে এই যে এখানে আমাদের কিছু ঝামেলা আছে, সো আমরা একটু জুম করে কাজটা করতে হবে। আসলাম এখানে, তারপর হচ্ছে কি এইটাকে একটু ছোটো করে দিলাম, এটাকে স্মুথ করে দিলাম। স্মুথ করে দেওয়ার পর এটা রাইট লেফট দিলেই অল্টার রাইট ক্লিক, ঠিক আছে। তার ডান সাইড দিয়ে নিলে বড়ো হবে, বাম সাইড দিয়ে নিলে ছোটো হবে। এই যে এইগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, এই যে ব্ল্যাক পার্টগুলো রিমুভ হয়ে যাচ্ছে। এখানে মধ্যে এইটাতে কিছু সমস্যা আছে, এখানে ক্লিক করলাম, এইটাতেও সমস্যার সমাধান মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। এখন যে কাজটা করব, এখান থেকে ডিকন্টিমিনেট কালার, অ্যামাউন্টটা এখানে কি ছিল একটু বেশি ছিল, অ্যামাউন্টের পরিমাণটা একটু কী করে দিব, কমাই দেবো। এই জন্য আগে বেশি খারাপ লাগছে, এটা আপাতত ঠিকঠাক। তারপর হচ্ছে কি আমরা যদি এখান থেকে ফেদারটাকে একটু বাড়ায় দিই, আপাতত ঠিকঠাক আছে। এই যে এখন হয়ে গেছে, এখন কন্ট্রোল এস দিলাম, সেভ, এবং এখন যদি চেক করি এটা মিশে যাচ্ছে, ঠিক আছে। সো ওইটা গেল একটা। তারপরে হচ্ছে গিয়ে আমরা খেয়াল করছি যে ছবিগুলো আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডের সাথে কি হচ্ছে, মিশে আছে। যেমন আমরা এইটা যদি খেয়াল করি, এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ডের সাথে এই অংশটা মিশে যাচ্ছে। সো আমরা চাচ্ছি এই কাজটা করতে, প্লাস হচ্ছে কি এই ব্যাকগ্রাউন্ডে এটা যাতে মিশে যায়। সো এই জন্য আমরা ইউজ করলাম এটার উপরেও কি একটা মাস্ক। মাস্ক করার পর যখন আমি মাস্কের মধ্যে ব্রাশ টুল দিয়ে ব্ল্যাক কালার দিয়ে পেইন্ট করতেছি নিচের মধ্যে, লাইক এখান থেকে এভাবে পেইন্ট করতেছি, তখন কিন্তু এটা মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে কী হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে না, মিশে যাচ্ছে। আলটিমেটলি কী হচ্ছে, এই অংশটাকে সে কী করে দিচ্ছে, হাইড করে দিচ্ছে। সো এই কাজটা করার জন্য চেষ্টা করবেন অলওয়েজ গ্রাডিয়েন্ট ইউজ করার। এখান থেকে গ্রাডিয়েন্টে যাবেন, মাস্কটা সিলেক্ট রাখবেন। গ্রাডিয়েন্ট থেকে আমরা যদি এইখান থেকে এতটুকু পর্যন্ত এইভাবে পিক করি, লাইক এইটা নিচের দিক দিয়ে নেই, তাহলে দেখেন এটা অনেক বেটারভাবে এটাকে ব্লেন্ড করে দিচ্ছে এরকমভাবে। আর একটু উপর থেকে নিলাম এতটুকু পর্যন্ত, তাহলে দেখেন এটা কিন্তু এভাবে ব্লেন্ড হয়ে গেল, বুঝা গেছে। আচ্ছা, এখন ধরেন অনেক সময় দেখবেন লাইক এই ছবিতে তারা ইউজ করছে কিনা দেখি। এই ছবিতে হয়তো বা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখা যাচ্ছে কিছু ছবি, বা এখানে মধ্যে স্টেডিয়াম বা গ্যালারির কিছু ছবি চলে আসছে। আমরা যদি এরকম কিছু চাই তাও নিয়ে আসতে পারি। যেমন ধরেন আমরা নিয়ে আসলাম এখান থেকে স্টেডিয়াম ব্যাকগ্রাউন্ড উইথ ক্রাউড থাকতে পারে, আবার ক্রাউড ছাড়া থাকতে পারে। আমরা আপাতত ধরেন এইরকম কোনো কিছু নিয়ে আসলাম। এইটাকে ডাউনলোড দিলাম, চলে আসলো। তারপর হচ্ছে যেহেতু আমরা এখানের মধ্যে এইটা রিয়াল মাদ্রিদে থাকা অবস্থায় ছিল, তাহলে আমরা এটাকে এখানে নিয়ে আসতে পারি রিয়াল মাদ্রিদের লগো। লাইক আমরা এখান থেকে রিয়াল মাদ্রিদের লোগো এইটাকেই ডাউনলোড করলাম। ওকে, তো চলে আসি ফটোশপে, ফাইল, প্লেস এমবেড, দেন হচ্ছে কি আমরা এখান থেকে প্রথমত নিয়ে আসলাম স্টেডিয়ামের ছবিটাকে রাখলাম, এবং এটাকে নিয়ে আসলাম ঠিক এটার পিছনে। নিয়ে আসার পর এই যে এই ধরনের ছবি যখনই আপনি কোনো একটা ডিজাইন ইউজ করবেন, এগুলোকে বলা হয় টেক্সচার। কি বলা হয়? টেক্সচার দুই ধরনের, সামনে পাবেন, এগুলো নিয়ে কথা পাবেন। দুই ধরনের বলতে কি কি হইতে পারে, এটা হচ্ছে ইমেজ টেক্সচার, এটা হচ্ছে কি প্যাটার্ন টেক্সচার। এখন যে টেক্সচারটা নিয়েছি এটা ছিল কি ইমেজ টেক্সচার। প্যাটার্ন টেক্সচার কোনটা? যে টেক্সচারটা বারবার রিপিট হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি প্যাটার্ন টেক্সচার। লাইক আমাদের যে সিলিংটা আছে, সিলিংয়ের মধ্যে দেখেন একটা অবজেক্ট বারবার কি হয়েছে, রিপিট হয়েছে, এটাকে বলা হচ্ছে কি প্যাটার্ন টেক্সচার। ক্লিয়ার স্যার? আবার কিছু কিছু সিলিংও হইতে পারে এরকম যে দেখতে কাঠের মতো, হইতে পারে না এরকম বিভিন্ন টাইলস আছে দেখতে কাঠের মতো, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি ইমেজ টেক্সচার। বুঝা গেছে? সো আমরা এরকম একটা টেক্সচার নিতে আসছে, ওই টেক্সচারটা যাচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডের সাথে কি করাইতে, ম্যাচ করাইতে। সো ম্যাচ করানোর জন্য আমরা ইউজ করি ব্লেন্ডিং মোড। কি ইউজ করি? ব্লেন্ডিং মোড। লাইক আমরা নর্মালে আছে, এটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেখতে পারি কোনটা দিয়ে ভালো দেখায়, যে অনেকগুলো ব্লেন্ডিং মোড এখানে আছে। বুঝতে পারছেন বিষয়গুলো? এখন ব্লেন্ডিং মোড এক্সাক্ট কোনটা ইউজ করবেন এখান থেকে বলা যাচ্ছে না, কারণ হচ্ছে কি ব্লেন্ডিং মোডের কাজটা ডিপেন্ড করে ফরগ্রাউন্ড কালারে কি আছে এবং ব্যাকগ্রাউন্ড কালারে কি আছে। এই জন্য অনেক সময় দেখবেন মাল্টিপ্লাই অনেক ভালো কাজ করতেছে, অনেক সময় দেখবেন ওভারলেটাও ভালো কাজ করতেছে। আমি আপাতত এখানে ওভারলেই রাখলাম,
রাখার পর আমি চাচ্ছি ছবির এই অংশতে ঘাসগুলা দেখা যাতে না যায়, যা শুধু এই অংশটা দেখাই যায়। তাহলে এই ছবির মধ্যেও নিয়ে আসলাম কি মাস্ক। নিয়ে আসার পর আমরা ব্রাশ টুলে গেলাম, যাওয়ার পর যে যে অংশ দেখাতে যাচ্ছেন ওই অংশগুলোতে আমরা দিয়ে দিলাম এরকমভাবে পেইন্ট করে দিলাম। লাইক এটাকে এরকমভাবে রাখলাম, এরকম। তারপর হচ্ছে কি আমরা উপরে হয়তো বা তেমনটা বেশি রাখবো না, এরকম থাকবে। তারপর হচ্ছে কি আমরা মাঝখানেও থাকবে না, যা শুধু ব্যাকগ্রাউন্ডে এই অংশগুলোতে এটা দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি আরেকটু লাইট ইউজ করতে প্লেয়ারের পিছনে। সো আরেকটু লাইট যদি নিয়ে আসতে হয় তাহলে আমরা এই ছবিতে আসলাম, আসার পর এখানে আমাদের লাইটিংয়ের পরিমাণটা আরেকটু বাড়াই দিলাম। লাইটিংয়ের পরিমাণ বাড়াচ্ছি না ডার্ক করে দিচ্ছি? ডার্ক করে দিচ্ছি। দেখেন লাইটিং কিন্তু চলে আসতেছে। আমরা এতটুকুই ডার্ক রাখি। আরেকটা বিষয়, ধরেন আপনি একটা ব্লু লাইটের নিচে আছেন, তাহলে আপনার চেহারাটা দেখতে কীরকম হবে? ব্লুর মতো হবে না? সো আমরা যেহেতু এই একটা কালারের ব্যাকগ্রাউন্ডের মধ্যে তাকে নিয়ে আসছি, তার এই যে ফেসের মধ্যে এরকম কালারের একটা ভিউ আসতে পারে না? সো আমরা একটা কাজ করতে পারি, এই প্লেয়ারটাকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর ইউজ করলাম এখান থেকে ধরেন এই হিউ অ্যান্ড স্যাচুরেশন, এইটাও ইউজ করতে পারি। হিউ অ্যান্ড স্যাচুরেশন আসার পর এখানে একটা অপশন আছে কি কালারাইজ দিলাম। টোটাল ডিজাইনের কালারটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি চাইছিলাম কি প্লেয়ারের, তাহলে আমি এখানের মধ্যে ইউজ করতে পারি ক্লিপিং লাইক, যা শুধু ওই লেয়ারে কাজ করবে, বাকিগুলোতে কাজ করবে না। কিভাবে? আমি ঠিক উপরের লেয়ার এবং নিচের লেয়ারের মাঝখানে অল্টার ধরে যখন কার্সরটা নিচ্ছি তখন দেখেন কার্সরটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়েছে না? এখন যখন ক্লিক করতেছি তখন কিন্তু এই প্লেয়ারের উপর চেঞ্জটা আসছে, আর কোথাও চেঞ্জ আসে নাই। বুঝা গেছে? এইটা বুঝেন নাই? যেমন আমরা এখান থেকে ফাইলে গেলাম, নতুন ডকুমেন্ট নিলাম, একটা ক্রিয়েট করলাম। এখানের মধ্যে আমরা একটা ছবির শেপ নিলাম, এতটুকু পর্যন্ত। শেপটা আমরা এখান থেকে আপাতত এটাকে ফিল কালার দিয়ে দিলাম এতটুকু পর্যন্ত। এটার মধ্যে কোনো ধরনের স্ট্রোক আপাতত রাখলাম না, এইভাবেই থাক। হয়তো স্ট্রোক একটা আছে, আমরা একটু দেখি। স্ট্রোক একটা আছে, এটাকে নাম দিয়ে দিলাম। ফাইলে গেলাম, প্লেস এমবেডে গেলাম, এটা না, ফাইল প্লেস এমবেড। দেন হচ্ছে কি আমরা ধরেন এই যে ক্রিশ্চিয়ানোর ছবিটা আবার এখানে নিয়ে আসলাম এতটুকু পর্যন্ত। এখন আমি চাচ্ছি যতটুকু শেপ আছে ততটুকু শেপ যাতে ছবিটা দেখা যায়, এই বাইরে যাতে দেখা না যায়। আমরা Ctrl+7 ইউজ করছিলাম না ইলাস্ট্রেটরে? কেন ইউজ করছিলাম? মাস্কিং করার জন্য ইউজ করছিলাম না? ঠিক সেম এই কাজটা করতেছি। যেমন ধরেন ছবিটা যাচ্ছি এই শেপের ভিতরে নিয়ে যেতে, ঠিক আছে? তো আমি যদি এই দুইটা লেয়ারের মাঝখানে অল্টার ধরে ক্লিক করি তাহলে কিন্তু এটা চলে গেছে কোথায়? ওই লেয়ারের ভিতরে, কারণ এই লেয়ারে এই অংশ ছাড়া আর কোনো অংশ নাই। বুঝতে পারছেন? ঠিক সেম আমরা এখানের মধ্যে এই চেঞ্জটা নিয়ে আসতে যাচ্ছি শুধু প্লেয়ারের মধ্যে। এই জন্য আমরা এখানের মধ্যে এটা কী করে ফেলছি? অল্টার ধরে ক্লিপিং করে ফেলছি। এখন আপনি যদি এখান থেকে চেঞ্জ করেন, লাইক আমি চাচ্ছি কালারাইজটাকে চেঞ্জ করে এইভাবে মোটামুটি ব্যাকগ্রাউন্ড কালারের সাথে এটা কী করতে, ম্যাচ করতে, এখান থেকে এইভাবে ম্যাচ করানো যাচ্ছে না? যাচ্ছে। খুব বেশি ম্যাচ করাবো না, এই জন্য আমরা এতটুকু রাখলাম। তারপর হচ্ছে কি চাইলেই যে কোনো সময় এটার অপাসিটি কী করা যাবে? কমানো যাবে। লাইক এইটা একেবারে জিরো অপাসিটি, আমরা হালকা একটু বাড়াই দিলাম যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে কিছুটা এটা কি করে, ম্যাচ করে। বুঝতে পারছেন বিষয়গুলো? আচ্ছা, এটা হয়ে গেল। তারপর হচ্ছে কি আমরা যাচ্ছি এই অংশটাকে আরেকটু ডার্ক করতেছো। আমরা এটার ডার্ক ব্রাইটনেসে গেলাম, ডার্কের পরিমাণটাকে আরেকটু বাড়াই দিলাম, লাইক এরকম থাকলো, হয়ে গেল ডার্ক। তারপরে যদি চান ডিফারেন্ট টাইপের এফেক্ট, দেখেন ফটোশপে কাজ করতে গেলে বাইরের অবজেক্টগুলোকেই আপনাকে নিয়ে আসতে হবে। বাইরের অবজেক্টগুলো দিয়ে সুন্দর একটা ডিজাইন করা যায়। যেমন ধরেন আপনি যাচ্ছেন এর মধ্যে লাইটিং এফেক্ট ইউজ করতে। লাইটিং এফেক্টের জন্য আপনাকে লাইটিং এফেক্ট বানানোর প্রয়োজন নাই। আপনি এসে এখানে সার্চ করেন কি লিখে, লাইটিং এফেক্ট। যদিও বানানো হয় নাই, চলে আসবে, সমস্যা নাই। ওকে, দেন হচ্ছে কি আমরা ধরেন এখান থেকে লাইটিং এফেক্ট নিতে যাচ্ছি এরকম কোনো কিছু, অথবা এটা কিন্তু আগে থেকে রেডি করা একটা লাইটিং এফেক্ট। আমি যদি এটাকে এখান থেকে ডাউনলোড করি, তারপর হচ্ছে কি এটাকে নিয়ে আসলাম ফটোশপে, নিয়ে আসার পর এটাকে আবার গায়ে বানাইতে হবে কি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কারণ এটা কি ছিল একটা ছবি। তারপর এটাকে নিয়ে আসলাম ঠিক পার্সনের পিছনে, তারপর হচ্ছে এটাকে অল্টার শিফট ধরে এভাবে বড় করে দিলাম। অনেক সময় দেখবেন অল্টার ধরলে বা শিফট ধরলে এটা কি হয়ে যাচ্ছে, ডিস্টোর্ট হয়ে যায়। কারণ এরকম হয়েছে, শিফট ধরলে কি হয়, পার্সপেক্টিভ মেনটেন থাকে না? কিন্তু আপনার ক্ষেত্রে এরকম হইতে পারে শিফট ধরলে এটা কি হয়ে যেতে পারে,
উল্টাপাল্টা হয়ে যেতে পারে। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে যখন আপনি এটাকে সিলেক্ট করতেছেন, লাইক এখান থেকে আমি এটাকে বড় ছোট করতেছি, আপাতত এখানের মধ্যে খেয়াল করেন এখানের মধ্যে লিঙ্ক অবস্থায় নাই হাইট এবং উইথ। মানে আমি যদি এখন লিঙ্ক করে দিই, এখন আর শিফট ধরার প্রয়োজন নাই। এখন যখনই ছোট হবে হাইটের সাথে উইথ মেনটেন করেই ছোট বড় হবে, কিন্তু যখন এটা তুলে দিবেন তখন কিন্তু আপনাকে শিফট ধরতেই হবে। বুঝতে পারছেন? আর এটা লিঙ্ক থাকা অবস্থায় যদি শিফট ধরেন তাহলে কিন্তু এখন ডিস্টোর্ট হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা আপাতত এটাকে আনলিঙ্ক অবস্থায় রাখলাম, এটাকে এইভাবে রাখলাম, দেন হচ্ছে আমরা এখানের মধ্যে এইভাবে রাখতে পারি। আরেকটু ছোট করে দিই এরকম। এখন বিষয়টা হচ্ছে কি, এইটা তো ব্যাকগ্রাউন্ডের সাথে কি হচ্ছে না, ম্যাচ হচ্ছে না। সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে কি ব্লেন্ডিং মোড। নর্মালে গেলাম, এখান থেকে দেখেন চেঞ্জ করে করে কোনটা দিয়ে ম্যাচ করে ফেলে। এই যে এইটা হচ্ছে স্ক্রিন দিয়েও ম্যাচ করতেছে, ওভারলে দিয়ে হবে না। আমরা এখান থেকে আপাতত স্ক্রিন ইউজ করলাম। ইউজ করার পর তারপর হচ্ছে আমরা যাচ্ছি এটা আর একটু বেটারভাবে ম্যাচ করাইতে, তাইলে আমরা এখান থেকে সিলেক্ট করে প্রথমত এটার অপাসিটিটাকে আর একটু কমাই দিলাম, লাইক এরকম লাইটিংটা থাকবে। প্লাস হচ্ছে কি দেখেন এটা যে এখানে এসে শেষ হয়েছে বোঝা যাচ্ছে, তাই না? এটাকে আরেকটু উপরে তুলে দিই, আর এটার মধ্যেও দিয়ে দিলাম কি মাস্ক। তারপর যে ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলটাকে সফট রেখে এবং অপাসিটিটাকে আরেকটু কম রেখে আমরা এইগুলাকে এরকমভাবে একটু মিশিয়ে দিই। হচ্ছে ম্যাচ? কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বললেন স্যার। আচ্ছা, তাহলে এইটাও ম্যাচ হয়েছে। তারপর যে আমরা নিয়ে আসছিলাম এখান থেকে তাহলে একটা লোগো, এটা নিয়ে আসলাম। এখন এইটার ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি রিমুভ করতে। সো প্রথম কাজ হচ্ছে কি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন হচ্ছে ডাবল ক্লিক করে এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এখন কি করতে পারি, কুইক সিলেকশন। লাইক আমরা এখানে একটা কাজ করতে পারি, এর মধ্যে কয়েকটা টুলস আছে। যেমন ধরেন প্রথমত যদি চলে আসি, একটা হচ্ছে কি এই ইরেজার টুলটাগুলো কোথায় গেল, এই যে এখানে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার, একটা হচ্ছে কি ম্যাজিক ইরেজার। ইরেজার মানে কি সরাসরি কি করে দিবে, ইরেজ করে দিবে। লাইক আমি এখানে ক্লিক করলাম, এটা কাজ করতেছে না, কারণ এইটা একটা স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টে ইরেজার কাজ করবে না, কোনো ধরনের শেপ লেয়ারে কাজ করবে না, এটা একমাত্র কাজ করবে রাস্টার লেয়ারে। কোথায় কাজ করবে, রাস্টার লেয়ারে। সো আমরা রাইট ক্লিক করলাম, এইটাকে এখান থেকে দিয়ে দিলাম রাস্টারাইজ লেয়ার। এখন যদি আমি ইরেজার টুলে আসি, এই যে ইরেজার টুল, এখানের মধ্যে যেখানে ক্লিক করবো ওই অংশটাকেই কি করতেছে, রিমুভ করে দিচ্ছে সরাসরি। বুঝা গেছে? আমি চাচ্ছি শুধু হোয়াইট পার্টগুলো কি করবে, রিমুভ করবে। তাহলে এটা কাজ করি, এটাকে কন্ট্রোল জে দিয়ে কি করে দিলাম, কপি। এইটাকে আপাতত রেখে দিলাম হাইড। আমার প্রয়োজন হচ্ছে কি ভালো একটা সিলেকশন। সো ভালো সিলেকশনের জন্য আমরা কয়েকটা ওয়েতে সিলেকশন করি। যেমন ধরুন এটা নিলাম, এখান থেকে নিলাম আমরা ইরেজার টুল না নিয়ে ম্যাজিক ইরেজার। ম্যাজিক ইরেজার কি আমি যখন এখানে ক্লিক করলাম, যা হোয়াইট ছিল সব হোয়াইট কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। বুঝা গেছে? আমি এখানে ক্লিক করলাম, এখানেও যা হোয়াইট ছিল তাও রিমুভ, এইটাতেও রিমুভ দিলাম, এখানেও রিমুভ, এখানেও রিমুভ। বুঝা গেছে? কিন্তু ডিস্ট্রাকটিভ হয়েছে না নন ডিস্ট্রাকটিভ হয়েছে? ডিস্ট্রাকটিভ, কিন্তু আমি কিন্তু ব্যাকআপ এখনো রাখছি। ঠিক আছে, আমি যা শুধু সিলেকশনের জন্য কাজটা করতেছি। আমি এখান থেকে জুম করলাম, তারপর হচ্ছে এই অংশগুলার হোয়াইটগুলোকে এইভাবে একটা একটা করে রিমুভ করে দিলাম, যাতে কাজগুলো পারফেক্ট হয়ে যায়। আমরা এখান থেকে এইভাবে রিমুভ করে ফেলি। গ্রাফিক ডিজাইন সুজানা স্যার? জি স্যার, কিচ্ছু বুঝেন নাই? কি বলেন? না বুঝলে বলবেন স্যার। একটু ডিফিকাল্ট? আচ্ছা, আপনার কোয়েশ্চেন করতেছেন না কেন তাইলে? না বুঝলে বলেন না কেন? ভয় পাচ্ছেন না কি? আপনার কি জার্সিকে ভয় পান? হ্যাঁ, লেফটে বাকি আছে দুইটা, এইটা বাকি আছে। জায়েসাকে ভয় পান না, কিন্তু আমার সাথে মনে হয় আপনারা হয়তো আজকে প্রথম, এই জন্য একটু হেজিটেট ফিল করতেছেন কোয়েশ্চেন করতে। জি স্যার, এখন ভয় লাগে না? আচ্ছা, আমাকে ভয় পাওয়ার কথা পাইন না, কারণ আজকেই দেখা হচ্ছে, আর দেখা হচ্ছে না আপনাদের সাথে আমার। ঠিক আছে, তো যা কোয়েশ্চেন করার করে নেন। ঠিক আছে, না বুঝলে ভিডিও আছে সামনে, জায়েদ স্যারও আছেন, সমস্যা নেই। ঠিক আছে, যতটুকু বুঝেন বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এখন দেখেন আমি এতটুকু কাজ কেন করছি, কারণ ছিল জাস্ট শুধু একটা সিলেকশন ক্রিয়েট করা। কিভাবে এখন সিলেকশনটা নিব,
আমি যদি এইটার উপরে দেখেন আপাতত এই পজিটিভ স্পেস অথবা এই যে শেপগুলো আছে এইগুলো ছাড়া আর কোনো কিছুই নাই। যখন আমি এই থাম্বনেলের উপর কন্ট্রোল ধরে ক্লিক করতেছি তখন কিন্তু এইটার সিলেকশনটা হয়ে গেছে। ঠিক আছে, আর অনেকভাবে আছে আমি দেখাচ্ছি, আপাতত আমরা এটা ইউজ করতেছি। এখন দেখেন যদি আমি এখানের মধ্যে এটাকে নিয়ে আসি ফিরত, আর এটাকে দিয়ে দিলাম কি হাইট, আর এই সিলেকশনটা সহ এখানে দিয়ে দিলাম আমি মাস, তাইলে এইটা হয়ে গেছে কি নন ডিস্ট্রাকটিভ ওয়ে। আমি এখানে কাজটা করছি শুধু কিসের জন্য? সিলেকশনের জন্য। আবার বলতেছি, এই যে এটাকে হাইড করলাম, আমরা এটাকে কন্ট্রোল ডি দিয়ে আবার কি হয়ে যাচ্ছে? ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। আমার প্রয়োজন হচ্ছে কি এইখানে এই পার্টের মধ্যে যে স্পেসগুলো আছে এগুলোকে কি করা? সিলেক্ট করা। সো সিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল ধরে থাম্বনেলের উপর ক্লিক করলেই সিলেকশনটা চলে আসবে। দেন আমাদের কাজ হচ্ছে গিয়ে এইটাকে হাইড করে দেয়া, আমাদের সিলেকশন কিন্তু হয়ে গেছে। এই যে আমাদের এইটাকে ফেরত নিয়ে আসা আর এইটাকে সিলেক্ট করে এখান থেকে দিয়ে দেয়া মাস্ক। বুঝা গেছে? এইটা ছিল। এখন বিষয়টা হচ্ছে গিয়ে আরেকটা বিষয়, আরেকটা ওয়েতে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। ধরেন একটা গাছ, লাইক এখান থেকে লিখলাম ট্রি, এইটাতে ধরেন এখান থেকে আমরা এইটার ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছে রিমুভ করতে। মানে এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দেখেন এই যে মাঝখানে মাঝখানে কিছু কি আছে? গ্যাপ আছে না? এই গ্যাপগুলোও তো রিমুভ করতে হবে। সো এইটার জন্য আমাদের কাজটা করাটা একটু ডিফারেন্ট হইতে পারে, আর একটু ওয়েটা চেঞ্জ করা লাগতে পারে। যেমন ধরেন আমরা আর একটু কমপ্লেক্স কিছুতে যাই, যেমন ধরেন এইটা একটু কমপ্লেক্স আছে, এটাতে যাই, এখান থেকে ডাউনলোড করলাম এটা। দেন হচ্ছে কি এটাকে আমরা ওপেন করলাম নতুন একটা ডকুমেন্টে, এটাকে দিলাম কন্ট্রোল জে, দেওয়ার পর নিচের লেয়ারটাকে আপাতত হাইট, উপরের লেয়ারে থাকলাম আমরা। এই উপরের লেয়ারে থাকা অবস্থায় এটা কাজ করে এখান থেকে আমরা ইউজ করতে পারি দুইটা অপশন। এটা হচ্ছে চ্যানেল অপশন ইউজ করতে পারি। লাইক আমরা এখান থেকে যদি চলে আসি উইন্ডো, তারপর হচ্ছে এখান থেকে একটা অপশন আছে চ্যানেল। এই চ্যানেলে যদি আসি, এখান থেকে দেখেন একটা হচ্ছে কি 8GB, 8GB মানে কি, আর আরেকটা মোড কি আছে সিএমআইকে। সিএমআইকে মানে কি সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এবং কি ব্ল্যাক। বুঝতে পারছেন? 8GB এবং সিএমআইকে আলাদা আলাদা কেন? প্রিন্ট করার জন্য। ওকে গুড, এটা জানেন, কিন্তু কেন? আমি 8GB দিয়ে প্রিন্ট করলে কি হইতো? না না, এরকম কোনো কিছু না। প্রিন্ট করা যায় না কে বলছে? আমি একটা ডিজাইন করছি, এটা 8GB দিয়ে করছি না সিএমআইকে দিয়ে করছি, যে প্রিন্ট করবে সে কিছু জানে? তার কথা হচ্ছে কি করে দিবে? প্রিন্ট করে দেবে, কিন্তু এটা আউটপুটটা কি আসবে এটা নিয়ে ঝামেলা। ঠিক আছে, কেন আমি এটা এক্সপ্লেন করি। লাইক হইতে পারে এরকম, যেমন ধরেন এইটা একটা ডিজাইন, লাইক আমরা যদি বলি আমাদের কাছে তো ডিজাইন নাই, আচ্ছা আছে, এই যে এটাকে আমরা বলি লেভেল ডিজাইন। ঠিক আছে, এই ডিজাইনটা 8GBতে করা হয়েছে না সিএমআইতে করা হয়েছে? কোনো প্রমাণ আছে এখন? কোনো প্রমাণ নাই। এটা হইতে পারে 8GBতে করা হয়েছে, কিন্তু কেন সিএমআইতে করে? যেমন ধরেন আমরা এখন কাজ করতেছি কিসে? 8GB দিয়ে আমরা একটা দেখতেছি, কিন্তু যখন এটা প্রিন্ট হয়ে আসবে আমার হাতে, তখন আপনি চাইলেও এটা দেখতে পারবেন না যদি রুমে কোনো আলো না থাকে। প্রিন্ট ডিজাইন বা আপনার হাতে থাকা ডিজাইন দেখার জন্য আলো রিফ্লেকশন থাকা জরুরি। কিন্তু আপনি যে এখানে দেখতেছেন, আমি যে মনিটর দেখতেছি, আপনি যে মোবাইল ইউজ করতেছেন, এইটার জন্য রুম অন্ধকার থাকলেও কোনো কিছু যায় আসে না, কারণ আমরা যা বানাচ্ছি তাই দেখতেছি। এটা মোবাইলের পাওয়ারে দেখতেছি, মনিটরের পাওয়ারে, এখানে প্রজেক্টরের পাওয়ারে দেখতেছি, এই জন্য যা কালার দিচ্ছি তাই দেখা যাচ্ছে। কিন্তু যখন এটা প্রিন্ট হয়ে আসতেছে তখন কিন্তু এটার উপর একটা আলো রিফ্লেকশন পড়া লাগতেছে, তারপর আপনি দেখতে পারতেছেন। আর যখন এটা আলো রিফ্লেকশন পড়তেছে তখন কালারটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এই জন্য আপনি যা দেখতে পাচ্ছেন ওইটা যদি আউটপুট হিসেবে দেখতে চান, তাইলে আপনাকে কালার মোডটাকে চেঞ্জ করে ইউজ করতে হবে সিএমআইকে, যাতে আউটপুটটাও মনিটরের মতো দেখতে সেম দেখায়। বোঝা গেছে? এইটা ছিল লজিক। এখন এইটা কেন আমি এক্সপ্লেন করতেছি, কারণ বিভিন্ন বড় বড় প্রজেক্টে ভাইভাতে গেলেই আপনাকে এই ধরনের কোয়েশ্চেনের সম্মুখীন হতে হবে। বোঝা গেছে? কারণ টুলস শেখানো সহজ, কিন্তু থিওরিটিক্যাল বিষয়গুলো শেখানো কিন্তু এত একটা সহজ না। এটাকে আপনাদেরকেই চেষ্টা করতে হবে। যেমন সুরমা টাওয়ারের নিচে
দেখবেন অনেক কম্পিউটার দোকান আছে, আছে না? এখানে আবার দেখবেন অনেকে ডিজাইন করতেছে, ঠিক আছে? আপাত দৃষ্টিতে তাদের সাথে আপনাদের কোনো পার্থক্য নাই, কিন্তু আমরা ওই লেভেল না, আরও এর থেকে বেটার কিছু করতে হবে। সামনে এগুলো নিয়ে আমরা কাজ করব, কিন্তু এখানের মধ্যে আপনাদের এফোর্ট লেভেলটা বাড়াইতে হবে। শুধু যে টুলস দেখানো হবে এরকম না, সামনে আপনাদেরকে এমনও ক্লাস আছে, টোটাল ক্লাসে শুধু স্যার কথাই বলবেন, কোনো ডিজাইনই দেখাবেন না। বুঝা গেছে? একটা ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি হার্ডওয়ার্ক কে করে? ধরেন একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কে বেশি হার্ডওয়ার্ক করে? যে বানায়, যে শ্রমিক, সেই তো হার্ডওয়ার্ক করে, সারাদিন দাঁড়ায় দাঁড়ায় সেলাই করতেছে, ঠিক আছে? আবার হাজার হাজার শ্রমিকদের মেনটেন করতেছে কেউ না কেউ আসেন, আছে না? কার জ্ঞান বেশি বেশি? যে মেনটেন করতেছে তার বেশি, কিন্তু ওই শ্রমিককে যা বলে দিবে তাই বানাইতে পারবে, তার বাইরে সে কোনো কিছুই তার মাথায় কাজ করবে না, তাকে শুধু দেখাই দিতে হয়। এখন আপনার ডিসিশন, আপনি কি শুধু কাজই করবেন নাকি আপনার আন্ডারে 8-10 জন ডিজাইনার কাজ করবে, ঠিক আছে? এটা ডিপেন্ড করতেছে আপনার থিওরিটিক্যাল নলেজের উপর, আপনি কতটুকু এক্সপ্লেন করতে পারেন। ক্লিয়ার স্যার? ওকে, আমরা নামাজের গ্যাপ দিব নাকি একবার শেষ করে ফেলবো? কি স্যার, ব্রেক দিয়ে দিই? না হলে এই ডিজাইনে আমরা এখানের মধ্যে এই যে রিয়াল মাদ্রিদের ছবিটাকে আমরা ধরেন এটাকে আপাতত ডিলিট করে দিলাম, এটা লাগবে না। আমরা এখানের মধ্যে উপরে এখান থেকে একটা টেক্সট দিলাম, এই যে টেক্সট লেয়ারটা নিচ্ছি, লেখার কাজ তো করছেন, এখানে করছেন না? ধরেন টেক্সট নিলাম, লরেন্স তুমি লেখা থাকলো। কারণ এই লেখাটা আপনাকে ডেস্ট্রাকটিভ নন ডেস্ট্রাকটিভ এগুলা চিন্তা করে লেখার প্রয়োজন নাই, কারণ যখনই লিখবেন তখনই নতুন একটা লেয়ার অটোমেটিক কী হচ্ছে, ক্রিয়েট হয়ে যাচ্ছে। জি স্যার, চেঞ্জ করবেন, এই যে সোয়াচে গিয়ে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন, এই যে এখান থেকে যে কোনো কালার দেওয়া যাচ্ছে, ঠিক আছে? অথবা সোয়াচ ছাড়াও আরও অপশন আছে আমাদের কাছে, লাইক আমি যখন এখান থেকে এ প্রেস করছি, কি প্রেস করছি, নর্মালি একটা এ প্রেস করলাম, তাহলে দেখেন এখানে মধ্যে ফিল কালার, এটা আছে কি স্ট্রোক, কারণ ফিল কালারে গিয়ে এখান থেকে চেঞ্জ করতে পারবো। কারেক্টারে গিয়ে এইখানের মধ্যে কি আছে, কালার, অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? যখন যেখানে আসেন ওইখান থেকেই চেঞ্জ করেন, কোনো সমস্যা নাই। আরেকটা বিষয়, যেমন এইখান থেকে আমরা একটা নতুন ডকুমেন্ট নিই, ডেস্ট্রাকটিভটা একটু ভালোভাবে বোঝাই। ধরেন এখান থেকে ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে একটা কালার নিলাম, এখান থেকে নিয়ে আমি এখান থেকে অ্যাপ্লাই করলাম, কালারটা আসছে না? আসছে। আরেকটা কালার নিলাম, ধরেন ইয়েলো কালার, এটা নিলাম, নিয়ে এখান থেকে পেইন্ট করলাম। এখন রেডটা রিমুভ করে নিই, সম্ভব? ইয়েলো কালারটাকে চেঞ্জ করেন, সম্ভব? কারণ টোটাল কাজটাই একটা লেয়ারের মধ্যে হয়েছে, তাহলে এটাকে বলা হচ্ছে কি ডেস্ট্রাকটিভ ওয়ে। বুঝা গেছে? আমি যদি এরকমভাবে কাজটা করতাম, লাইক আমি এখান থেকে নতুন লেয়ার নিতাম, এদিক দিয়ে একটা কালার দিতাম, আবার নতুন একটা লেয়ার নিতাম, নেওয়ার পরে এইখান থেকে আরেকটা কালার এই দিক দিয়ে দিতাম। এখন দেখেন দুইটাই চেঞ্জেবল, আমি চাইলে এইটাকেও চেঞ্জ করতে পারতেছি, এইটাকেও সিলেক্ট করে এইটাকেও চেঞ্জ করতে পারতেছি। বুঝা গেছে? এইটাকে বলা হচ্ছে কি নন ডেস্ট্রাকটিভ। ক্লিয়ার? তাহলে আমাদের উচিত কোনটা দিয়ে কাজ করা? নন ডেস্ট্রাকটিভ। সব লেয়ারের ক্ষেত্রে কিন্তু নতুন লেয়ার ক্রিয়েট হবে না। যেমন ধরেন আমি যখন একটা শেপ নিচ্ছি তখন কিন্তু অটোমেটিক কি ক্রিয়েট হয়ে গেছে, লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, যে ইলাস্ট্রেটরের মতোই, কারণ ভেক্টর অলওয়েজ ক্রিয়েট নিউ লেয়ার। বুঝা গেছে? কিন্তু রাস্টার কখনো নিজে থেকে লেয়ার ক্রিয়েট করতে পারে না। একটা টাইপ টুলও একটা কি ভেক্টর, সেও নিজে থেকে লেয়ার ক্রিয়েট করবে, কিন্তু ব্রাশ টুল এবং সিলেকশন টুল এইগুলা কখনো নিজে থেকে লেয়ার ক্রিয়েট করে না, আপনাকে লেয়ার ক্রিয়েট করতে হবে। বুঝা গেছে? ওইটাই ছিল এখানে। ওকে, কিছু কমপ্লেক্স ছবির ক্ষেত্রে আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়তে পারে, লাইক আমি আকাশটাকে চেঞ্জ করতে যাচ্ছি, মানে আকাশ চেঞ্জ করতে হইলে আগে আমাকে সাবজেক্টটাকে কী করতে হবে, সিলেক্ট করতে হবে। সাবজেক্টের মধ্যে দেখা যাচ্ছে এই যে অংশগুলা সবগুলা দেখতে পাচ্ছি আমরা RGBর মাধ্যমে। আমরা মাঝে মাঝে কিছু ভ্যালু কমায় নিতে পারি, কিসের মাধ্যমে? চ্যানেলের মাধ্যমে। চ্যানেলটা কই থেকে নিয়ে আসছি? উইন্ডোজ না, এটা উইন্ডো ছিল, এই যে উইন্ডো থেকে নিয়ে আসছি। আমরা এখান থেকে RGBর ভ্যালুটাকেও হাইড করে দিলাম, এটা রেড গ্রিন এটা হাইড করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে শুধু এই যে দেখেন এটা কেন হাইড করছি, এখন দেখেন কোনটা দিয়ে ভালো ভিউ আসতেছে, এইটা দিয়ে, মানে কন্ট্রাস্ট ক্রিয়েট করতেছে, একটা ডার্ক আর একটা কি লাইট। এখন আমার ডার্ক পার্টটা সিলেক্ট করে দিলেই কাজ কিন্তু হয়ে যাচ্ছে। বুঝা গেছে? এখন এটা কাজ করি, আমরা এইটাকে থাকা অবস্থায় চলে গেলাম সিলেক্ট, তারপর হচ্ছে কি এখানে একটা অপশন আছে কি কালার রেঞ্জ। কালার রেঞ্জ থেকে আমরা এখান থেকে যদি এই পার্টটাকে ডার্ক পার্টটাকে সিলেক্ট করি অথবা হোয়াইট পার্টটাকে,
সিলেক্ট করলাম। তারপর এখানে একটা অপশন আছে কি প্লাস অ্যাড স্যাম্পল, মানে এরকম আরও কিছু সিলেক্ট করতে যাচ্ছি, তাহলে আমরা এরকমভাবে স্যাম্পলগুলোকে অ্যাড করে দিলাম এরকমভাবে। ভিডিও চলতেছে স্যার, ভিডিও চলতেছে। আবার এই যে এখান থেকে প্লাস করে দিলাম। এখন দেখেন সিলেক্ট হয়েছে কোন পার্টটা, হোয়াইট পার্টটা, তাই না? ব্ল্যাক পার্টটা কি হয় না, সিলেক্ট হয় নাই। কেন আমি হোয়াইট পার্টটা সিলেক্ট করছি? কারণ হোয়াইট পার্টটা সিলেক্ট করা আমার জন্য কি ছিল, সহজ ছিল। এখন আমি ওকে দিলাম, এখন কিন্তু হোয়াইট পার্টটা সিলেক্টেড, কিন্তু আমার লাগবে কোনটা, ব্ল্যাক পার্টটা। তাহলে আমি সিলেকশনটাকে কী করে দিতে পারি, ইনভার্স বা রিভার্স, কন্ট্রোল শিফট আই, কি দিব, কন্ট্রোল শিফট আই, তাহলে সিলেকশন কি হয়ে গেছে, রিভার্স হয়ে গেছে। আমরা একটা কাজ করতে পারি, এই লেয়ারটাকে হাইড করে দিলাম, নিচের লেয়ারটাকে নিয়ে আসলাম। এইটাও থাকলে সমস্যা নেই, আমরা এখন ভ্যালুটাকেও নিয়ে আসি, কোনো সমস্যা নাই। নিচের লেয়ার হাইট থাক, কোনো অসুবিধা নেই। আমরা এখান থেকে দিয়ে দিলাম মাস্ক। তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড গাছের মাঝখানে যে গ্যাপগুলো ছিল এগুলো কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। বুঝা গেছে? এখন আপনি যে কোনো আকাশ এটার পিছনে নিয়ে আসেন, লাগে আমরা প্লেস এমবেডে গেলাম, কোনো একটা ছবি পাওয়া যায় কিনা দেখি, যেমন ধরেন আমরা এইটাই নিয়ে আসলাম, অথবা এখান থেকে একটা আকাশের ভিউ নিয়ে আসার জন্য একটা ছবি কালেক্ট করি। নাই যেহেতু আমরা এখান থেকে এইটাই নিয়ে আসলাম, ধরেন এইটা রাখলাম এখানে, তারপর হচ্ছে এটা নিয়ে আসলাম পিছনে। তারপর যদি আমরা এটাকে এখন এখানে মধ্যে রাখি, তারপর হচ্ছে এটা এখানে রাখলাম এরকমভাবে, তাহলে মনে হচ্ছে গাছের পিছনে কি আছে, আরেকটা আকাশ চলে আসছে। বুঝা গেছে? ওইটাই এখানের মধ্যে আমরা কাজ করছি মাস্কিংয়ের মাধ্যমে। ওকে, আচ্ছা, উইশিং পোস্টারে এরকম হইতে পারে, লাইক আমরা এখান থেকে লিখলাম উইশিং পোস্টার ডিজাইন, চলে গেলাম এখান থেকে পিন্টারেস্টে। পিন্টারেস্ট থেকে আমরা এখান থেকে সার্চ করলাম উইশিং পোস্টার ডিজাইন। দেন হচ্ছে ধরেন এখন যদি আমি বলি এরকম কিছু বানানো যাবে, সম্ভব? না পারলে বলেন যে কোন পার্টটা করতে অসম্ভব হবে ভাই, আবার ব্যাক পার্টের কোন অংশটা, এটা এগুলা, এই ছবি একটা একটা করে আলাদা আলাদাভাবে এখানে নিয়ে আসা হয়েছে না, এইভাবে না, এখানে ছবি একটা না স্যার, ছবি অনেকগুলা এখানে। লাইক আমি এখানে যদি নিয়ে আসি এতগুলা ছবি, লাইক আমরা নতুন ডকুমেন্ট নিয়ে নিই, অথবা এইটার মধ্যেই কাজটা করি। লাইক আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডও এরকমভাবে ছবি থাকবে। লাইক ফাইলে গেলাম, প্লেস এমবেড, দেন হচ্ছে আমরা একটা ছবি ধরেন গাড়ির ছবি রাখতে যাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডে, এটা ছবি রাখলাম। এখন এই ছবিটাকে ধরেন এখান থেকে ছোটো করে দিলাম, এটা থাকবে কোথায়, পিছনে। সো আমরা পিছনে যদি নিয়ে আসি, তাহলে এটা প্লেয়ারের পিছনে নিয়ে আসলেই হয়ে যাচ্ছে। তাহলে ছবিটা আছে এখানে, কিন্তু ছবির মধ্যে দেখাচ্ছে এক্সট্রা কিছু পার্ট আছে, লাইক হোয়াইট বর্ডার। সো আমরা এখানের মধ্যে যেহেতু এটার মধ্যে হোয়াইট বর্ডার দিলে ভালো দেখাবে না, তাও হোয়াইট বর্ডার কীভাবে দিতে পারি, এখানে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম। এখানে কোথায় ডাবল ক্লিক করছি, লেয়ারের এইটার উপরে না, কিন্তু লেয়ারের সাইডে যে স্পেসটা আছে এই স্পেসটার মধ্যে ডাবল ক্লিক করবেন, যে এইখানে নিয়ে আসবে কোথায়, লেয়ার স্টাইলে। লেয়ার স্টাইলে চাইলে আমরা ইউজ করতে পারি এখানে কি স্ট্রোক। স্ট্রোকটাকে আমি চাচ্ছি কালার হোয়াইট দিতে, তাহলে কালারে গেলাম, হিউ থেকে কালারটাকে দিয়ে দিলাম হোয়াইট, তারপরে স্ট্রোকটাকে একটু বাড়ায় দিই, ওকে দিলাম, হয়ে গেল। বুঝা গেছে? এখন আমরা একটা কাজ করি, এখানে আমাদের আরেকটা নিয়ে আসি। লাইক আমি এখানে আমাদের যে স্টাইলটা ইউজ করছি এই স্টাইলটা চাচ্ছি আমি আবার কি করতে, রিপিট করতে। তাইলে একটা কাজ করি, এই যে লেয়ার স্টাইলটা আছে এফেক্টে আবার গেলাম, এখানে গিয়ে এই স্টাইলটাকে এখান থেকে দিয়ে দিলাম নিউ স্টাইল, স্টাইল 3 হিসেবে এটাকে সেভ করে দিলাম। তারপর আমরা চলে আসলাম ফাইল, প্লেস এমবেড, দেন হচ্ছে ধরুন আমি আরেকটা ছবি নিয়ে আসলাম, এই গাড়ির ছবি। তারপর হচ্ছে কি ছবিটাকে আমরা এখানে রাখলাম, এইটাকে এইভাবে ছোটো করে শিফট ধরে ছোটো করি, শিফট ধরে ছোটো করলাম, দেন হচ্ছে আমরা যাচ্ছি এটা এখানে থাকবে এরকমভাবে, ওকে দিলাম। দেওয়ার পর লাইব্রেরিজটাকে বাদ দিয়ে দিই, আমরা এখান থেকে নিয়ে আসতে পারি উইন্ডো থেকে স্টাইলস, কি নিয়ে আসছি, স্টাইলসে গেলাম, যাওয়ার পর আমরা এখানে দেখেন এই স্টাইলসটা কিন্তু এখানে আছে, ক্লিক করলাম, এটার উপর অ্যাপ্লাই হয়ে গেল। বুঝতে পারছেন? যা স্টাইল রেডি করছেন, এই লেয়ার স্টাইল নিয়ে কিন্তু আপনাদের ক্লাস আছে, পাবেন সামনে। সো আপাতত আপনাদেরকে যা শুধু কি অ্যাড করা দেখাইছি, স্ট্রোক অ্যাড করা। ধরেন আপনি সুন্দর একটা টাইপোগ্রাফি মেক করতে যাচ্ছেন, লাইক এখানে লিখতে যাচ্ছেন তার নাম,
এখান থেকে আমরা তার নামটা লিখলাম, রোনালদো, এটা লিখলাম। ওকে, এখন আমরা এটাকে কন্ট্রোল-T দিয়ে এটাকে আরেকটু বড় করে দিতে যাচ্ছি, বড় করলাম। এখন তার নামটাকে আরেকটু ডিফারেন্ট দেখানোর জন্য এখানে ইউজ হইতে পারে ডিফারেন্ট টাইপের গ্রাডিয়েন্ট। ঠিক আছে, এই যে টাইপোগ্রাফি স্টাইলের জন্য আপনারা ফলো করবেন বিভিন্ন ধরনের ডিজাইন, যেমন ধরেন তারা লিখছে এইখানেও সে লিখছে, এখানে লিখছে না নাম লিখছে। তারপর যদি আমরা আরও দেখি নামগুলা কিভাবে লিখতেছে, এই যে একটু ডিফারেন্ট কালার দিয়ে এখানের মধ্যে বার্থডে লেখাটা লিখছে। আপনি যদি এরকমভাবে কিছু ট্রাই করেন, যেমন এখানের মধ্যে আছে কি মনে হচ্ছে এটা 3D টাইপের একটা ভিউ এটার মধ্যে চলে আসতেছে, লাইকলি রিফ্লেকশন টাইপের। সো আমরা এরকম কিছু যদি বানাইতে চাই, এখান থেকে এইটাতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর আমরা দিয়ে দিলাম এখান থেকে ধরেন দেওয়া যাচ্ছে কি গ্রাডিয়েন্ট ওভারলে, তাহলে গ্রাডিয়েন্ট চলে আসতেছে। গ্রাডিয়েন্ট চাইলে আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারি, এইভাবে চেঞ্জ করতে পারি। চাইলে আপনারা কালারটাকেও কী করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। লাইক আমরা এখান থেকে দিয়ে দিলাম এটা কালারটাকে ধরেন এইখানে যে কালারটা আছে এইটাই দিয়ে দিলাম, এই দিক দিয়ে আমরা এটাকে বাদ দিয়ে দিই, এখান থেকে দিয়ে দিলাম আমরা একটু এই লাইট কালারটা, এইটাও দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, ওকে দিলাম, দেওয়ার পর এখান থেকে ইউজ করলাম আমরা একটা স্ট্রোকটাকে সাইজটাকে আরেকটু ছোটো করে দিলাম। ঠিক আছে, আমরা গ্রাডিয়েন্টে সেই গ্রাডিয়েন্টটাকে হয়তো বা একটু ম্যাচ করানোর জন্য একটু এরকমভাবে রাখতে পারি। আমরা চাইলে এটার মধ্যে কিছু এফেক্ট ক্রিয়েট করতে পারি, লাইক 3D টাইপের, লাইক বেভেল অ্যান্ড এমবোস দিলাম, তাহলে এটা দেখতে কিসের মতো হচ্ছে 3Dর যে বেভেলটা আছে এটা আছে বর্তমানে ইনার বেভেল, আমরা দিতে পারি এখানের মধ্যে আউটার বেভেল, আমরা দিতে পারি এখান থেকে পিলো এমবোস। দেওয়ার পর এই যে ডেপথগুলো আমরা কমাইতে পারতেছি, বাড়াইতে পারতেছি। একটা বিষয় মনে রাখেন, এই কম্পিউটারে এমন কোনো বাটন আছে যে বাটনে ক্লিক করলে কম্পিউটার ব্লাস্ট হবে, কম্পিউটার ব্লাস্ট হয়ে যাবে এরকম কোনো বাটন আছে? ফটোশপে এরকম কোনো অপশন আছে? নাই। তো যখনও কোনো অপশন আপনাদের ক্লাসে দেখানো হবে, একটু ঘাটাঘাটি করে দেখবেন যে এগুলো আসলে কিভাবে কাজ করে, না টিউটোরিয়াল। ঠিক আছে, নিজে থেকে যখন এগুলো একটু ট্রাই করবেন তখন কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। পারলে কম্পিউটার ইউজ করে মাউস দিয়ে ক্লিক করে কম্পিউটার নষ্ট করে নিয়ে আসেন, এটা আপনাদের জন্য চ্যালেঞ্জ আমার পক্ষ থেকে, আমি ঠিক করে দিব। কম্পিউটার আবার আসার মেরে ভাঙ্গা নিয়ে আসেন না, ঠিক আছে? মানে কম্পিউটার ইউজ করে আপনি নষ্ট করে নিয়ে আসেন। যেমন আমাদেরকে মোবাইল চালানো কেউ শিখাইছে, কিন্তু আমরা সমস্যা হয়ে যায় যে একটা প্রবলেমে পড়ছি, এটাতে ইউজ করি না, ভয়ে ক্লিক করি না যে আসলে কি হইতে পারে, কি আর হবে, কম্পিউটার তো আর ব্লাস্ট হবে না, তাই না? তো শেখার জন্য, এক্সপ্লোর করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, মাঝে মাঝে এই অপশনগুলোকে দেখতে হবে যে কিভাবে কাজটা করতেছে, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আপনারা 24/7 সাপোর্টে আসেন না সবাই? এখনও আসেন নাই হয়তো 24/7 সাপোর্টে, সাপোর্টিভে তো যান না? যেমন অনেকেই উইন্ডোজ ইনস্টল করতে পারেন না বা উইন্ডোজ মারতে পারেন না, এরকম আছেন কতজন? সবাই, তাই না? অনেকেই আছেন। এখন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনার ডিভাইস হচ্ছে গিয়ে কম্পিউটার, কিন্তু আপনি কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করতে পারেন না, এইটা কি আপনার সাথে যায়? আমাদের কারোর সাথে এটা যায় না। তাহলে এইগুলো আমাদের কি করতে হবে? এটা নিয়ে কোনো ক্লাস নাই, কোনো কোর্স নাই, কিন্তু যখন সাপোর্ট টিমে আপনি উইন্ডোজটা ইনস্টল করার জন্য আসতেছেন, তখন কিন্তু তাদেরকে বলে দিলেই তারা আপনাদেরকে দেখায় দিবে যে কিভাবে ইনস্টল করতে হয়, এবং তারা খুশি হয়ে দেখায় দিবে। কেন খুশি হয়ে দেখায় দিবে? কারণ ভবিষ্যতে উইন্ডোজ ইনস্টল করার জন্য আপনি আর তার কাছে আসবেন না। কিন্তু এরকমও হইতে পারে আপনি রাত 2টার সময় হোমওয়ার্ক করতেছেন অথবা কোনো ক্লায়েন্টের কাজ করতেছেন, ভবিষ্যতে উইন্ডোজের সমস্যা হইল, ক্লায়েন্টকে তো আর বলতে পারবেন না যে আমি উইন্ডোজ দিতে পারি না, ইনস্টল করতে পারি না, ঠিক আছে? তখন তো আপনাকে সাপোর্টের জন্য বসে থাকতে হবে। ইলাস্ট্রেটর ইনস্টল করা, ফটোশপ ইনস্টল করা, অফিস ইনস্টল করা, ওইগুলো আমাদের থেকে অবশ্যই নিজে থেকে শিখে নিতে হবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। আচ্ছা, এই যে এটা বানা দিলাম, আপনি চাচ্ছেন এটা নিচে একটা শেডও দিতে হবেন। এখানে এই যে আমি রোনালদো যে লেখাটা আছে, এখানে ডাবল ক্লিক করলাম, আবার নিয়ে আসছে এখানের মধ্যে কোথায় লেয়ার স্টাইল, এখানে কি আছে ড্রপ শেডোতে গেলাম, যাওয়ার পর এখানের মধ্যে যে শেডোটা চলে আসছে, আপনি চাইলে শেডোর এখান থেকে মুভ করতে পারতেছেন, এখান থেকে এইটাকে শেডোটাকে এখানে রাখতে পারতেছেন। আপনি চাচ্ছেন এখানের মধ্যে একটা গ্লোয়িং এফেক্ট দিতে, সো আমরা চাইলে এখান থেকে দিতে পারি কি আউটার গ্লো। এই যে আউটার গ্লোতে আসলাম, কালার দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে কি আপাতত লিনিয়ার ডোজে আছে, আমি দিয়ে দিলাম এটাকে নর্মাল, অপাসিটি 100। আমরা এখান থেকে আউটার গ্লোটা কেন দেখাচ্ছে না, আমরা দেখি ইচ্ছা, স্প্রেডও কম, সাইজও কম দেওয়া আছে, এই যে গ্লো চলে আসছে। কালারটা হয়তো আমরা একটা লাইট টাইপের একটা গ্লোয়িং এফেক্ট দিতে যাচ্ছি,
এরকমটা দিয়ে দিলাম, অপাসিটি আর একটু বাড়াই দিলাম। তো এটা কি আসতেছে এখানে, গ্লো আসতেছে না, আসতেছে। সো ওইভাবে করে আমরা একটা ডিজাইন ফাইনাল করবো। একটা ডিজাইন না, আপনারা টোটাল ডিজাইন করবেন, দেখি কয়টা মডিউল, আমি দেখি নাই কয়টা হইতে পারে বলেন তো। সবসময় কয়টা করেন, 5টা 10টা, তাই না? আচ্ছা, তাই আমি বলে দিচ্ছি কয়টা। আজকের জন্য 5টা কেন স্যার? আজকে বুঝছেন না, কিন্তু বুঝতে তো হবে। ভিডিও দেখবেন, যতবার ইচ্ছা ভিডিও দেখতে পারবেন। ব্যাকগ্রাউন্ড নিব আপনারা হচ্ছে গিয়ে এখানের মধ্যে প্রথম 10টা কাজ করবেন হচ্ছে গিয়ে শুধু অবজেক্টগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, যেভাবে আজকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাইছি। কীভাবে? মাস্কিংয়ের মাধ্যমে, ব্রাশ ইউজ করে মাস্কিংয়ের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন 10টা ইমেজের, ঠিক আছে? বাকি 5টা উইশিং পোস্ট ডিজাইন করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তো সহজ। ধরেন 10টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, রিমুভ করার পর 10টা ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো 5টা ইমেজ বাছাই করে ওই 5টা দিয়ে কী করে ফেলবেন, উইশিং পোস্টার ডিজাইন। লাইক পার্সনের 5টা ইমেজ নিয়ে আসতেন, সাথে প্রোডাক্টের আরও 5টা ইমেজ নিয়ে আসতেন, ঠিক আছে? প্রোডাক্ট হইতে পারে ঘড়ি, হইতে পারে স্মার্ট ওয়াচ, এইগুলা, তারপরে হইতে পারে ল্যাপটপ, ডেস্কটপ, ওই ধরনের কিছু প্রোডাক্ট যেগুলো দিয়ে আমরা ডিজাইন করি। লাইক বার্গার, এটা দিয়েও কী করা লাগতে পারে, ডিজাইন করা লাগতে পারে। সো আপনি একটা সুন্দর বার্গারের ছবি নিয়ে আসেন আর ওইটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করেন, কিন্তু ডেস্ট্রাকটিভ ওয়ে না, নন ডেস্ট্রাকটিভ ওয়েতে। পারা যাবে তো? না পারলে যা যা প্রবলেম আছে, কাজ করতে গিয়ে যা যা প্রবলেম হচ্ছে একজ্যাক্ট, যেমন আপনি যদি সামনের ক্লাসে স্যারকে বলেন যে স্যার আমি কিছুই বুঝি নাই, তাহলে কিন্তু এটা অযৌক্তিক, বুঝা গেছে? আপনারা যদি আপনাদের ক্লাসের সংখ্যা বাড়ান, লসটা আপনাদেরই হবে, ঠিক আছে? আপনার কাজ করতে গিয়ে যে যে এক্সাক্ট বিষয়ে প্রবলেম পড়তেছেন ওইগুলো নোট করে স্যারকে কোয়েশ্চেন করবেন, তাহলে স্যার এক্সাক্ট ওই বিষয়গুলোর আনসার দিয়ে দিবেন, বুঝা গেছে? আচ্ছা, তারপর হচ্ছে কি আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে গিয়ে আমরা হয়তো বা ক্লাস শুরু করছিলাম অনেকেই, কিন্তু অনেকেই আস্তে আস্তে কি হচ্ছে, হারিয়ে যাচ্ছি, ঠিক আছে? এরকম হইতে পারে লাস্টের দিক দিয়ে আমরা হয়তো 20 জন বা 25 জন থাকতে পারি, আর নাও থাকতে পারি অনেকেই এখানের মধ্যে। এখন একটা বিষয় মনে রাখেন, আপনি আপনার গোল সেট করতে হবে। আপনি বুঝতে হবে যে আপনি যেহেতু এখানে ভর্তি হয়েছেন, কেন ভর্তি হয়েছেন এটার আনসার আপনার কাছে আছে কিনা। সবার কাছে কি আছে? আপনি কেন গ্রাফিক ডিজাইন এখানে আসছেন? স্কিল শেখার জন্য, তাই না? এখন এই স্কিলটা কাজে আসবে কোথায়? আমরা কি মার্কেট প্লেসে বা ক্লায়েন্টদের কাজ করার উদ্দেশ্যেই তো এখানে আসছি, ঠিক আছে? এখন এই কনফিডেন্স সবার আছে কিনা যে আমি কাজ করতে পারবো? যদি না থাকে, যদি মানসিকতা এরকম থাকে যে আচ্ছা ভর্তি যেহেতু হয়ে গেছি, দেখি কি হয়, হইলে হইছে, না হইলে নাই, এরকম মন মানসিকতা থাকলে আসলে কোনো কিছু হবে না। কখন ভালো কিছু হবে? যখন আপনি মন থেকে বিশ্বাস করবেন যে অবশ্যই ভালো কিছু হবে। আশেপাশে যদি নেগেটিভ পাবলিক থাকে, ধরেন টাইম সাইটেরই একজন স্টুডেন্ট, সে আপনার আশেপাশে অথবা আপনার ফ্রেন্ড সাইকেলে আছে এবং সে কোনো কিছু করতে পারে নাই, তাইলে তার কাছ থেকে আপনি পজিটিভ কোনো কথাও আশা করতে পারেন না, বুঝা গেছে? যেমন এখন আপনারা একটা প্রেশারে আছেন, প্রতিদিন ক্লাসে আসতেছেন, হোমওয়ার্ক করতেছেন, একটা সময় পর আপনারা আর টাইম সাইটিতে আসবেন না। আপনারা হোমওয়ার্ক করতেছেন নাকি করতেছেন না, এটা আমাদের দেখার মতো সাধ্য আর হয় না, ঠিক আছে? এরকমও হইতে পারে যে আপনি সার্টিফিকেট নিয়ে বাসায় গেছেন, চিন্তা করছেন অনেক দিন তো একটানা ক্লাস করলাম, তাইলে আজকে একটু ঘুমাই, ঠিক আছে? হয়তো বা এই ঘুম 2 মাস 3 মাসে নাও ভাঙতে পারে। এই যে কম্পিউটারের ল্যাপটপের লিডটা অফ করছিলেন, এটা হয়তো আর অন করার কথাও মনে নাই আপনার, কিন্তু যে মাত্র তো শেষ করলাম, আরো 2-3 দিন যাক, 1 সপ্তাহ যাক, 15-20 দিন, 1 মাস 2 মাস যাওয়ার পর হঠাৎ একটা পোস্ট আসলো, একজন ফেইলারের এই পোস্ট, যে টাইম সেটিতে কোর্স করে কোনো লাভ হইল না, আর এটা আসছে আপনার সামনে, আর আপনিও দিলেন একটা লাভ রিয়েক্ট, না ঠিক আছে আমারও কোনো লাভ হয় নাই। কেন লাভ হয় নাই? কারণ আপনি তো ঘুমাইছেন, ঠিক আছে? একটা বিষয় মনে রাখবেন, মানুষ তাই পায় যা সে চায় না স্যার, যা সে চেষ্টা করে, বুঝতে পারছেন? খালি পকেট এইটাকে কখনো অভাব বলা যায় না, ঠিক আছে? আজকে আমার পকেটে টাকা আছে, কালকে নাও থাকতে পারে। আজকে আমার চাকরি আছে, কালকে আমার চাকরি নাও থাকতে পারে, কিন্তু অভাব, আসল অভাব হচ্ছে গিয়ে পরিশ্রমের অভাব। আমাদের এই সেক্টরে ভালো করতে হইলে 2টা জিনিস 3টা জিনিস খুব বেশি মেনটেন করতে হবে, কিছু জিনিস বাদ দিতে হবে। প্রথমত এক্সকিউজ, যে আমার পরীক্ষা আছে, আমার ক্লাস ছিল,
আমার বিয়ের দাওয়াত ছিল, ঠিক আছে, নানার বাড়ি গেছিলাম, মামার বাড়ি গেছিলাম, এইগুলা যদি বাদ না দিতে পারেন তাহলে এই সেক্টর আপনার জন্য না। বুঝা গেছে? আমি বিশেষ করে কয়েকটা ব্যাচে আমি খেয়াল করতেছি ইদানিং কিছু পরীক্ষা চলতেছে, কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা বেশি, শিক্ষার্থীর সংখ্যা কম। মানে সবার এক্সকিউজ কি? পরীক্ষা। এখন পরীক্ষা হলে কি মানুষ সারাদিন পড়ে? এরকম কোনো কিছু 1 ঘন্টা 2 ঘন্টা দেওয়া যায় না ডিজাইনে? দেয়া যায় তো, অবশ্যই দেয়া যায়। 3টা জিনিসের অভাব কখনো শেষ হবে না। এই যে ইউনিভার্সাল অভাব, আমরা কিন্তু প্রবলেম সলভার, আমরা একটা কোম্পানিকে সলিউশন করে দেওয়ার জন্য আসছি এখানে, ঠিক আছে, কিন্তু আপনি আগে প্রবলেমটাকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। 3টা ইউনিভার্সাল প্রবলেম আমরা জানি, এটা সলিউশন আপনাদেরকে বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে। সলিউশন যে ইউনিকভাবে বের করতে পারবে সে বেটার করতে পারবে। 3টা প্রবলেম কি? প্রথম প্রবলেম হচ্ছে কি মানুষের হাতে কোনো কাজ নাই। এরকম অনেক মানুষ আছে স্কিল, তার হাতে কাজ নাই, অনেক মানুষ আছে কোনো স্কিল নাই, তার হাতেও কোনো কাজ নাই, ঠিক আছে, এরকম অনেক পাবলিক। দ্বিতীয় প্রবলেম হচ্ছে গিয়ে অনেক কোম্পানি আছে যারা কাজের জন্য মানুষ খুঁজে পাচ্ছে না। এটা আরেকটা প্রবলেম, মানে মানুষ খুঁজে পাচ্ছে না বলতে কাজের জন্য, মানে স্কিল পাবলিক খুঁজে পাচ্ছে না। তৃতীয় আরেকটা প্রবলেম হচ্ছে গিয়ে যাকে কোম্পানি কাজে রাখছে সেও কোনো কাজের না। বুঝতে পারছেন? এই 3টা প্রবলেম আজকের না, এগুলা কিন্তু সামনেও থাকবে। আপনি একজ্যাক্ট কোন জায়গায় আছেন এটা নিজেকে একটু রিসার্চ করেন। আজ থেকে 2 বছর পর যদি আপনি সেম সিচুয়েশনে থাকেন, লাইক আপনার একটা ডিসিশন নিয়েছিলেন, গ্রাফিক ডিজাইনে আসছেন, আজকে এতদিন ক্লাস করার পর অবশ্যই নতুন কিছু না কিছু শিখছেন। আজকের দিনটার পর যদি কালকের দিনটাও আপনি এতটুকু সীমাবদ্ধতা থাকেন তাহলে সমস্যা আছে। আপনার প্রত্যেকটা দিনে যাতে আপনার এরকম হয়, প্রত্যেকটা ক্লাস যাতে এরকম হয় যে নতুন কিছু শিখতে পারেন এবং এগুলোকে যাতে ইউটিলাইজ করতে পারেন। আজকের দিন যাতে কালকের দিনের সমান না হয়, ঠিক আছে? আজকে আপনি বিয়ের দাওয়াত পাওয়ার সাথে সাথেই চলে যাচ্ছেন, এরকম বিষয়টা না যে আপনি না গেলে বিয়েটা হইতো না, এরকম কোনো কিছু। আপনি গেলেও যা, না গেলেও তা, ঠিক আছে? কেউ হয়তো জিজ্ঞেসও করে না ফোন দিয়ে যে আপনি তো আসলেন না আজকে, ঠিক আছে? নিজেকে ইম্পর্টেন্ট করে ফেলেন, নিজেকে সময় দেন, হয়তোবা আপনাকে নেয়ার জন্য গাড়িও পাঠাইতে পারে, হইতে পারে না এরকম? হইতে পারে। আপনার অভাবটা অনেকে বুঝতে পারবে যখন আপনি নিজেকে সময় দিবেন, ঠিক আছে? এরকম আমাদেরও সিচুয়েশন ছিল। আমিও এখানে মধ্যে যখন অ্যাজ এ স্টুডেন্ট ক্লাস করছি, কখনো আমি এই চিন্তা করি নাই যে আমি এখানের মধ্যে গ্রাফিক ডিজাইনের টিচার হিসেবে, মেন্টর হিসেবে কথা বলবো। আমি সাধারণত আমার ফ্যামিলিতেই ভালোভাবে কথা বলতে পারি না এখনও। একজন মানে আমি খুব বেশি না যে ওপেনলি সবার সাথে কথা বলি, আমি নীরব থাকার চেষ্টা করি, ঠিক আছে? কিন্তু এখানে এসে আমি অনার্গুলো আপনার সাথে কথা বলতে পারতেছি, কারণ হচ্ছে কি আমার সিচুয়েশন আমাকে এখানে নিয়ে আসছে, প্লাস হচ্ছে আমার স্কিল আমাকে এখানে নিয়ে আসছে। কিন্তু আমি যে গ্রাফিক ডিজাইন শিখছি, আমি শেখার উদ্দেশ্য ছিল ফ্রিল্যান্সিং করব, আমি ঘরে বসে বসে ইনকাম করব। কিন্তু এটা কি সম্ভব হয়েছে আমার জন্য? আমার তো এখানে এসে কি করা লাগতেছে? লেকচার দেওয়া লাগতেছে, ঠিক আছে? সারাদিন 4টা-5টা ক্লাসে লেকচার দেওয়ার পর হয়তো বা কাজ করার সুযোগও তেমন একটা হয় না, ঠিক আছে? তারপর যথেষ্ট আমরা চেষ্টা করি। এখন বিষয়টা হচ্ছে কি আপনার স্কিল অবশ্যই কোনো না কোনোভাবে আপনাকে কাজে আসবে, সেইটা হোক ফ্রিল্যান্সিং সেক্টরে অথবা আপনি হয়তো আপনার নলেজটাকে কাউকে শেয়ার করার মাধ্যমে। বুঝা গেছে? সো বি কনফিডেন্ট। যতদিন পর্যন্ত টাইম সাইটিতে আসেন ততদিন পর্যন্ত ইউটিউবটাকেও ছেড়ে দেন। বুঝা গেছে? ইউটিউব দেখে যখন ডিজাইন করবেন ওই ডিজাইনটাই বানাইতে পারবেন, আর কোনো ডিজাইন বানাইতে পারবেন না, ঠিক আছে? আমরা চাচ্ছি একটা চাকু দিয়ে বা একটা দা দিয়ে যে বিষয়গুলো কাটা যায়, যা যা কাটা যায় সব কাইটা দেখাইতে। বুঝা গেছে? পরবর্তীতে আপনাদেরকে আমরা এইটা বলবো না যে আপনি 10 ধরনের ডিজাইন জানেন, 50 ধরনের ডিজাইন জানেন। আমরা বলতে পারছি আপনাদেরকে এইটা যে ফটোশপ দিয়ে যত ধরনের ডিজাইন করা যায় আপনারা সব ধরনের ডিজাইনই করতে পারেন। ভবিষ্যতেও যদি নতুন কোনো নিশও চলে আসে ফটোশপের উপর, ওইটাও যাতে আপনারা করতে পারেন। কারণ কোনো রিক্রুটার কখনো বলে না যে আপনাকে 20 ধরনের ডিজাইন জানতে হবে, 50 ধরনের ডিজাইন জানতে হবে। তারা বলতেছে প্রফিশিয়েন্ট ইন ইলাস্ট্রেটর, ফটোশপ, ইন ডিজাইন, মানে টুলসের উপর কি হইতে হবে? আপনাকে প্রফিশিয়েন্ট হইতে হবে, ঠিক আছে? এই জন্য দয়া করে আপনাদেরকে আমি বলছি ইউটিউব ছেড়ে দেন। কারণ ইউটিউব দেখে তো টাইম সাইজে ভর্তি না হলে তো ইউটিউব দেখতে পারতেন না? এভাবে দেখতে পারতেন। অলরেডি যেহেতু একটা প্রতিষ্ঠান শিখাচ্ছে, আগে দেখেন আমরা কি শিখাই, ঠিক আছে? তারপরে যদি প্রয়োজন মনে করেন আমার ইউটিউবে যাওয়া জরুরি, তারপরে যান। আমরা মডিউলটা সাজিয়েছি একটা সিকোয়েন্স অনুযায়ী, যাতে আপনারা বেটার ভাবে বুঝতে পারেন। মাঝখানে যদি আপনারা ইউটিউবে অ্যাডভান্স কোনো কিছু নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি স্ক্যাটার্ড হয়ে যাবেন। বুঝা গেছে? এবং ইউটিউব হচ্ছে কি মুখস্থ ডিজাইনের একটা কারখানা হইতে পারে, ঠিক আছে?
হইতে পারে এরকম যে আমি আজকে মাস্কিং নিয়ে কথা বলছি, আজকে মাস্কিং নিয়ে ইউটিউবে টিউটোরিয়াল দেখেন, এইটা বেটার হবে। কিন্তু কোনো টপিক কথা হয় নাই, ওইটা নিয়ে যদি আপনি টিউটোরিয়ালে কাজ করেন তাহলে কিন্তু ঝামেলা আছে। বুঝা গেছে? আজকে যদি বুঝে না থাকেন মাস্কিং নিয়ে টিউটোরিয়াল দেখেন, তাতে কোনো সমস্যা নাই, আপনি মাস্কিং নিয়েই কাজ করতেছেন। ঠিক আছে, এর বাইরে যাবেন না। ক্লিয়ার স্যার? ওকে, যা যা প্রবলেম আছে স্যারের সাথে শেয়ার করেন। আর এইটা কি আছে? আচ্ছা, শ্যাডোটা কীভাবে দিছি? এটা ডাবল ক্লিক করে এখান থেকে এই ড্রপ শ্যাডো দিয়েছিলাম, এটা কথা বলছেন? তাহলে গ্রাডিয়েন্ট এইটা একেবারে নিচে এই অংশ, এটা গ্রাডিয়েন্ট দিছি না তো, এই অংশটা তো আমরা হাইড করে দিছি রোনালদো থেকে। এই যে রোনালদো থেকে আমরা এখানে যদি ব্রাশ টুল দিয়ে এই অংশটাকে এখানে ক্লিক করি, তাহলে দেখেন এই অংশটা কি হয়ে যাচ্ছে, হাইড। মানে এখানে কি পেইন্ট করছি আমি? ব্ল্যাক পেইন্ট। ঠিক আছে, তো নিচেও কোন ধরনের পেইন্ট আছে? এখানে ব্ল্যাক পেইন্ট আছে। এখানে যদি আপনি হোয়াইট পেইন্ট করে দেন তাইলে কিন্তু আবার এটা দেখা যাবে। লাগে মানে হোয়াইট পেইন্ট করে দিই, তাহলে দেখেন রোনালদোর ছবিটা আবার ভেসে আসতেছে। মাস্কের মতো। আর এরকম উইশিং পোস্টার ডিজাইন করবেন 5টা, হ্যাপি বার্থডে টাইপের এরকম। ঠিক আছে, ওকে।